ওকে, হ্যাঁ শুরু করি। তো আমাদের কিন্তু গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু কভার করা হয়েছে। যারা ক্লাসগুলো করছেন আশা করি আপনাদের বোঝার উচিত বা বুঝছেন, ঠিক আছে। আচ্ছা, আর আজকে একটা ফিজিওলজি ক্লাস আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম, যারা দেখেছেন দেখেছেন, ওকে। যারা দেখেননি তারা দেখেননি। তো সেখান থেকে কিছু জিনিস ছিল যেগুলো আজকে আমি আর আলোচনা করব না, ওকে। তো আজকে আমাদের টপিকটা কি? আজকে আমাদের টপিকটা হচ্ছে দুইটা টপিক স্পেসিফিক্যালি। একটা হচ্ছে আমাদের যে টপিকটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের গ্রাম স্টেইনিং অ্যান্ড আদার স্টেইনিং অর আদার আইডেন্টিফিকেশন টেকনিক। তাহলে প্রথম টপিকটা হচ্ছে আমাদের গ্রাম স্টেইনিং। প্রথম টপিকটা হচ্ছে কি আমাদের গ্রাম স্টেইনিং, স্ট্রেইনিং হবে, স্টেইনিং আর হবে না, আরটা হবে না, আচ্ছা হ্যাঁ। সো গ্রাম স্টেইনিং এবং আদার আইডেন্টিফিকেশন টেকনিক, আদার আইডেন্টিফিকেশন টেকনিক, ওকে। আচ্ছা ভাই বুঝে পড়তে দিই, ঠিক আছে, সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের একটা টপিক। আর সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের, এটা ইজি টপিক, অলরেডি আমরা জানি এটা, এন্ডো অ্যান্ড এক্সোটক্সিন, ওকে। সো আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। ছোট টপিক, আজকে বেশি বড় ক্লাস হবে না, খুবই ছোট একটা ক্লাস হবে। সো আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। শুরু করি। খেয়াল করে দেখেন যে আমাদের এই যে দেখা যাচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে ইট ইজ দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ওকে। এবং এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আপনি কিভাবে চিনলে? দেখেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা সেল মেমব্রেন পাচ্ছি, এবং সেম মেমব্রেনের চারপাশে আমরা কি পাচ্ছি? একটা অনেকগুলো একটা কি পাচ্ছি আমরা? একটা সুগার ব্যাকবোন পাচ্ছি, যাকে আমরা বলি সেল ওয়াল। সো দিস ইজ দ্য সেল ওয়াল অফ দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আমরা এটাও জানি, অলরেডি পড়ে ফেলেছি আমরা, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল থাকে সেটা অনেক থিক, সেটা অনেক থিক, ঠিক আছে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পার্থক্যটা কি? দেখেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমার সেল মেমব্রেন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনার সেল মেমব্রেন, এই যেটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আউটার সেল মেমব্রেন, ঠিক আছে। এবং খেয়াল করে দেখেন ইনার এবং আউটার দুইটা সেল মেমব্রেনের মাঝখানে একটা কি আছে? সেল ওয়ালের কম্পোনেন্ট আছে। কিন্তু খেয়াল করে দেখেন আমি যদি এর সঙ্গে এর একটু কম্পারিজন করি, মানে গ্রাম পজিটিভের সঙ্গে গ্রাম নেগেটিভের একটু কম্পারিজন করি, তাহলে খেয়াল করলেই দেখা যাচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা অনেক ঠিক, ওকে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা হচ্ছে অনেক থিন, পাতলা। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে ঠিক, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে থিন বা পাতলা। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা শুধুমাত্র সেল মেমব্রেন থাকে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুইটা সেল মেমব্রেন থাকে। একটা হচ্ছে ইনার সেল মেমব্রেন, যেটা সেম গ্রাম পজিটিভের মতো, আর একটা হচ্ছে আমাদের আউটার সেল মেমব্রেন। আউটার যে সেল মেমব্রেন থাকে সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা আমার ইনার সেল মেমব্রেন থেকে একটু ডিফারেন্ট। বিকজ কেন ডিফারেন্ট? আমরা অলরেডি জানি যে আমার আউটার সেল মেমব্রেনের দুইটা লেয়ার, বিকজ আমরা জানি যে সেল মেমব্রেনগুলো হচ্ছে লিপিড বাই লেয়ার, দুইটা সেল মেমব্রেন হচ্ছে লিপিড বাই লেয়ার, ওকে। আচ্ছা, লিপিড বাই লেয়ার, ওকে। সো লিপিড বাই লেয়ার, এখন লিপিড বাই লেয়ারের মধ্যে আমরা যখন এই যে এই আউটার মেমব্রেনটাকে নিয়ে আগের দিন পড়াইছিলাম, যখন ডিটেলসে পড়েছি, যে আমরা দেখেছি যে আউটার মেমব্রেনের দুইটা লেয়ার আছে। ইনার লেয়ারটা সিম্পল, ইনার লেয়ারটা একদম কি ফসফোলিপিড, যেটা আমরা জানি ফসফোলিপিড কম্পোনেন্ট তৈরি করা, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আউটার সেল মেমব্রেনের যে লেয়ারটা আছে, মানে আউটার মেমব্রেনের আউটার পার্ট, হ্যাঁ দিস ইজ দ্য আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার পার্ট, ইট ইজ দ্য আউটার পার্ট, বিকজ ইট ইজ দ্য বাইলেয়ার স্ট্রাকচার। আউটার যে লেয়ারটা আছে সেই লেয়ারটা একটু ডিফারেন্ট, বিকজ এখানে যে লিপিডটা থাকে সেটা ফসফোলিপিডের মতো না। এখানকার লিপিডকে আমরা কি বলি? এলপিএস বলি, লিপোপলিস্যাকারাইড বলি, ঠিক আছে। আচ্ছা, কেন? এটা লিপিড এবং এটা লিপিড এবং কি বলে আমাদের পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয়, অর্থাৎ এখানে কি থাকে? আমাদের লিপিড কম্পোনেন্ট থাকে এবং তার সঙ্গে কিছু পলিস্যাকারাইড সাবস্টেন্স থাকে, ঠিক আছে। আচ্ছা, যা হোক, অলরেডি আমরা বুঝে যাওয়ার কথা এগুলো, এগুলো আমরা জানি, এগুলো আমি ভাইয়া ডিটেলসে পড়ে ফেলেছি, আমি জাস্ট একটু হালকা আলোচনা করলাম। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে গ্রাম স্টেইনিং অর আদার আইডেন্টিফিকেশন প্রসিডিওর। আচ্ছা, সবার প্রথমে আমার কোশ্চেন যেটা আপনাদের মানে মনের মধ্যে আসবে যে ভাই গ্রাম স্টেইনিং এটা আবার কি? জিনিসটা আবার কি? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে একটা স্টেইনিং প্রসেস, যে স্টেইনিং প্রসেসের মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি যে একটা পেশেন্টের, হ্যাঁ, যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে এই পেশেন্টটা কোন ধরনের ব্যাকটেরিয়া আক্রান্ত। সে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আক্রান্ত, নাকি সে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আক্রান্ত, হ্যাঁ। এবং তার এই ব্যাকটেরিয়াগুলো কেমন? সে কি কক্কাস, সেটা কি ব্যাসিলাস, সেটা কি স্পাইরোচিট, হ্যাঁ, সেটা দেখতে কেমন, হ্যাঁ, সেটা আমরা আইডেন্টিফিকেশন করি। এবং এটা দিয়ে আমরা কি করি? সাধারণত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগগুলোকে চুজ করি।
তাহলে এই যে আমার একটা ব্যাকটেরিয়া কেমন, সেটা কি গ্রাম পজিটিভ মানে সেটা স্ট্রাকচার কি একরকম, নাকি সেটা গ্রাম নেগেটিভ সেটা স্ট্রাকচার অন্যরকম? ভাই এটা কি দরকার? বিকজ আমরা অলরেডি জানি যে এক এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ এক এক ধরনের কি আমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে। কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আছে বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আছে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক আছে যারা কি ভালো কাজ করে গ্রাম পজিটিভে। হ্যাঁ, কারা? ওই যে সেল ওয়াল ডিসরাপ্টিং অ্যান্টিবায়োটিক, বিকজ তারা সেল ওয়ালের উপর কাজ করে। কিন্তু যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাদের সেল ওয়াল তো থিন এবং তাদের দুইটা আলাদা মেমব্রেন আছে, তাহলে ওদের ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল ডিসরাপ্টিং যে অ্যান্টিবায়োটিক গুলো আছে তারা খুব ভালো কাজ করে না। তো তখন আমরা কি করব, তাদের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক ট্রাই করব। হ্যাঁ, আরো অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, ইনশাআল্লাহ যখন আমরা ফার্মাকোলজি পড়বো তখন দেখাবো। সো আমরা কিন্তু চুজ করতে পারি যে আমি যে পেশেন্টটাকে ড্রাগ দিব, আমরা কোন ধরনের ড্রাগ দিব। আমরা কি সেল ওয়াল ডিসরাপ্টিং অ্যান্টিবায়োটিক দিব, নাকি আমরা পেশেন্টের জন্য আমরা তাকে ধরেন কি বলে প্রোটিন, হ্যাঁ, প্রোটিন যে ব্রেকডাউনের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে বা প্রোটিন ফর্মেশনের যে অ্যান্টিবায়োটিকগুলো বাধা প্রদান করে সেই ধরনের অ্যান্টিবায়োটিক চুজ করবো। তো এই সকল বিষয়গুলোকে আইডেন্টিফিকেশন করার জন্য, এই সকল বিষয়গুলোকে ইজি করার জন্য বিজ্ঞানীরা কি করেছে, একটা প্রসেস আবিষ্কার করেছে, যে প্রসেসটার মাধ্যমে তারা আইডেন্টিফিকেশন করতে পারে যে কোন ধরনের ব্যাকটেরিয়াটা কেমন, সেটা কি গ্রাম পজিটিভ মানে তার সেল ওয়াল কি ঠিক, নাকি সেটা গ্রাম নেগেটিভ মানে তার সেল ওয়াল হচ্ছে থিন। এখন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ওয়ার্ডটা আমরা উচ্চারণ করি এই স্টেনিং এর সাপেক্ষে, ঠিক আছে? আমি যদি স্টেনিং এর কথা উচ্চারণ না করতাম তাহলে আমরা একটা বলতাম একটা ওই ধরনের ব্যাকটেরিয়া যাদের সেল ওয়াল হচ্ছে ঠিক, আর ওই ধরনের ব্যাকটেরিয়া যাদের সেল ওয়াল হচ্ছে থিন। ওই ধরনের ব্যাকটেরিয়া যাদের একটা সেল মেমব্রেন থাকে, আবার ওই ধরনের ব্যাকটেরিয়া যাদের দুইটা সেল মেমব্রেন থাকে, ঠিক আছে? কিন্তু গ্রাম পজিটিভ করার কারণে আমরা এখন এত ঝামেলা করি না, বলতে কি বলতে পারি যে একটা ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে আমরা বুঝবো যে হোয়াট ইজ গ্রাম, তাহলে বুঝে গেলাম যে এটা একটা প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশন করি যে আমি এখন যে ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি বা এই যে পেশেন্ট আমার কাছে এসেছে সে যে রোগে আক্রান্ত, এই রোগটা কি গ্রাম পজিটিভ থেকে হয়েছে, নাকি এই রোগটা গ্রাম নেগেটিভ থেকে হয়েছে, নাকি কেমন থেকে হয়েছে, এটা কি কক্কাস থেকে হয়েছে, এটা কি ব্যাসিলাস থেকে হয়েছে, এগুলো আমরা আইডেন্টিফিকেশন করা ট্রাই করি এবং সেই অনুযায়ী আমরা কি করি অ্যান্টিবায়োটিক গুলো চুজ করি। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখেন যে আমরা প্রসেসটা দিয়ে যদি তাকাই, এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। ওকে, এই প্রসেসটা এখান থেকে শুরু এবং এখানে গিয়ে শেষ। সো দিস ইজ এ স্টার্টিং পয়েন্ট এন্ড দিস ইজ দ্য ফিনিশিং পয়েন্ট। ওকে, সো স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত আমরা কি করব, এই পুরো প্রসেসটাকে আগায় নিয়ে যাব। এবং এখানে অনেক কিছু ইউজ করা হয় এবং প্রত্যেকটা জিনিস ইউজ করার পিছনে কিছু আনসার আছে, সেই আনসারগুলো ব্যাখ্যা আমরা খুঁজে বের করব, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করে দেখি আমরা একটু আনসারগুলো খুঁজে বের করে ট্রাই করি। আসেন, প্রথমে দেখেন ইট ইজ আ স্যাম্পল। ধরেন এটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার গলায় ব্যথা, সিম্পল বিষয়। আপনি তার গলাটাকে এক্সামিনেশন করে দেখলেন যে তার গলার মধ্যে লাল হয়ে আছে। তো আপনি থিঙ্ক করলেন যে তার গলায় একটা থ্রোট মানে থ্রোটে সোয়াব মানে সোর হয়েছে এবং সেটা লাল হয়ে আছে। আপনি আইডিয়া করলেন যে হয়তো এখানে কোন একটা মানে কোন একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করছে। এখন আপনি জানতে চান যে এখানে কোন ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, কারণ আমাদের বডিতে অনেক ব্যাকটেরিয়া আছে, আবার যে কোনো মানুষ যে কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। তাহলে আপনি কিন্তু জানেন না যে এই মানুষটা কোন ব্যাকটেরিয়ার আক্রান্ত হয়ে আপনার কাছে আসছে। তাহলে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে, আপনাকে তার ওই আইডেন্টিফিকেশনের সাপেক্ষে তাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ দিতে হবে। তাহলে আমরা কি করব, সবার প্রথমে তার গলা থেকে একটা সোয়াব নিব। সোয়াব মানে হচ্ছে একটা স্টেরাইল একটা স্টিক নিব। স্টিকটাকে তার গলার মধ্যে নিয়ে আমরা কি করব, ওখানে ঘুরাবো, অথবা তার যে কোনো একটা স্পুটাম, যদি কাফ থাকে তাহলে কাফ নিব, অথবা তার যদি ব্লাডে কোনো থিং থাকে তাহলে আমরা ব্লাড নিব। মেন কথা হচ্ছে স্যাম্পল কালেক্ট করব, ঠিক আছে? ওই স্যাম্পলটা কালেক্ট করার পর কি করব, আমরা সর্বপ্রথম হচ্ছে কি করব, ওই স্যাম্পলটা কালেক্ট করার পরে সবার প্রথমে ওই স্যাম্পলটাকে আমরা একটা কি করব, আমরা একটা স্লাইডের মধ্যে নিব। সো ধরেন আমি এখানে একটা স্লাইড নিয়েছি এবং স্লাইডের মধ্যে কিছু স্যাম্পল ফেলেছি আমি ধরেছি। এখন বিষয় হচ্ছে ভাইয়া তাহলে আমরা কি করবো, এরপর কি আমি চুবাবো একে রঙের মধ্যে? যেহেতু এটা স্টেইন করে, স্টেইন মানে কালার, ইট ইজ এ স্টেইনিং মানে ডাই দিয়ে কালার করব, কালার দিয়ে আমি আইডেন্টিফিকেশন করবো, ঠিক না? এটাতে এই প্রসেসটা স্টেইনিং মানে হচ্ছে কালার দিয়ে আইডেন্টিফিকেশন করা। তাহলে আমি কি করবো ভাইয়া, এখন এই যে স্লাইডটা আছে স্লাইডটাকে পানির মধ্যে ডুবাবো বা স্লাইডটাকে রঙের মধ্যে ডুবাবো, তাহলে হয়ে যাবে? না, তাহলে হবে না। আপনি যদি স্যাম্পলটাকে এই স্লাইডের মধ্যে রাখার পরে তাকে পানিতে চুবান বা রঙের মধ্যে চুবান, তাহলে কি হবে, যতগুলো স্যাম্পল আপনি নিয়েছেন সবই ওই পানির সঙ্গে মিশে যাবে। তাহলে আপনার ব্যাকটেরিয়াগুলো সব ওয়াশ আউট হয়ে যাবে, ধুয়ে যাবে। তাহলে আপনি যেটা করতে চাচ্ছেন, আপনি যেটাকে আইডেন্টিফিকেশন করতে চাচ্ছেন সেটা তো হলো না। তাহলে আপনাকে যদি আইডেন্টিফিকেশন করতে হয় সবার প্রথমে এই ব্যাকটেরিয়াগুলোকে এই স্লাইডের সঙ্গে ফিক্স করতে হবে, আটকাই ফেলতে হবে। তার জন্য কি করতে হয়, হিট দিতে হয়। তাহলে সবার প্রথমে আমরা কি করব, আমরা হিট দিব। তা আমি কি করলাম, একটা স্লাইডের মধ্যে স্যাম্পল নিলাম, স্যাম্পলগুলোকে হিট দিলাম। হিটের পরে কি হলো, আমার ওই যে
ব্যাকটেরিয়াগুলো আছে তারা স্লাইডের সঙ্গে ফিক্সড হয়ে গেল। তাহলে আমি যদি এখন এই ব্যাকটেরিয়া স্লাইডটাকে কোনো একটা রঙের মধ্যে চুবাই, তাহলে কিন্তু আমার ব্যাকটেরিয়াগুলো ওয়াশ আউট হবে না, বরং তারা এখানে রয়ে যাবে। হ্যাঁ, তাকে আমরা ফিক্সেশন করে ফেললাম, আটকাই ফেললাম, একে বলা হয় ফিক্সেশন প্রসেস। ওকে, এখন আসেন, তারপর আমরা কি করলাম, আমরা একটা বোতল বা একটা কিছু একটা জার নিলাম, যে জারের মধ্যে কি আছে, এই জারের মধ্যে একটা, এই জারের মধ্যে ওয়ান কাইন্ড অফ সলিউশন আছে। ওয়ান কাইন্ড অফ সলিউশনটার নাম কি, ক্রিস্টাল ভায়োলেট ডাই। সো ইট ইজ দ্য সলিউশন। এটা একটা পানিযুক্ত বা একটা ডাই, যেখানে আমার কি আছে, সলিউশনটার নাম কি, ক্রিস্টাল ভায়োলেট। হ্যাঁ, এই ক্রিস্টাল ভায়োলেট হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ কালার। ওকে, তাহলে আমি কি করলাম, আমার স্লাইডটাকে এই ক্রিস্টাল ভায়োলেটের মধ্যে চুবাইলাম। কতক্ষণ চুবাবো, 60 সেকেন্ড, 60 সেকেন্ড। ওকে, তারপর কি করলাম, আমি এখান থেকে উঠে ফেললাম, আমি এখান থেকে উঠাই ফেললাম। এখন আমি যদি উঠাই ফেলার পরে আমি যদি এই যে স্লাইডটা তাকে মাইক্রোস্কোপের নিচে দেখি, আমি যদি এই স্লাইডটাকে কোন একটা মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা কি দেখব, আমি যদি এই স্লাইডটাকে একটা মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা কি দেখব, আমরা দেখব যে আমি যে ব্যাকটেরিয়াগুলো আইডিয়া করতেছিলাম তারা সবাই কালারফুল হয়ে গেছে। এখন একটু খেয়াল করে দেখেন ভাইয়া, আমি এখানে 4টা ব্যাকটেরিয়া নিয়েছি, তার মধ্যে ডান পাশে যে দুটো ব্যাকটেরিয়া আছে তারা হচ্ছে পজিটিভ ব্যাকটেরিয়া, এবং বাম পাশে যে দুটো ব্যাকটেরিয়া আছে তারা হচ্ছে নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে আমি ধরে নিচ্ছি আমি যে স্যাম্পলটা কালেক্ট করেছি সেখানে মিক্স টাইপের ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াও আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াও আছে। এবং আমি কি করলাম, সবগুলোকে নিয়ে কিন্তু কাজ করতেছি। তাহলে আমি সবার প্রথমে কি করলাম, হিট দিলাম। হিট দেওয়ার কারণে কি হয়ে গেল, আমার স্যাম্পল গুলা ফিক্সড হয়ে গেল, আমার ব্যাকটেরিয়া গুলো ফিক্সড হয়ে গেল। তারপর ওই ব্যাকটেরিয়া গুলার স্যাম্পলটাকে বা ওই স্লাইডটাকে আমরা কি করলাম, ক্রিস্টাল ভায়োলেট ডাইয়ের মধ্যে চুবাইলাম। কতক্ষণ চুবাইলাম, 60 সেকেন্ড। তারপর তাকে উঠাই ফেললাম। উঠাই ফেলার পরে যদি আমি এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখি এবং দেখার ট্রাই করি ব্যাকটেরিয়া গুলাকে, তাহলে কিন্তু আমি এখন ব্যাকটেরিয়া গুলাকে দেখতে পাবো মাইক্রোস্কোপের নিচে। দিস ইজ কল লাইট মাইক্রোস্কোপ, দিস ইজ কল লাইট মাইক্রোস্কোপ। তাহলে আমি মাইক্রোস্কোপের নিচে কেমন কালার দেখবো, আমি এখন দেখবো যে ব্যাকটেরিয়া গুলো এখানে আছে তারা কালার হয়ে গেছে, তাদের কালার চেঞ্জ হয়ে গেছে। কেমন কালার হয়ে গেছে, ভায়োলেট অর ব্লু কালার, ভায়োলেট অর ব্লু কালার। এবং আপনি খেয়াল করে দেখবেন আপনার দুই পাশের, এই পাশের যে গ্রাম পজিটিভ আর এই পাশের যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল, তারা চারোটাই কিন্তু কি কালার হয়ে গেছে, ভায়োলেট বা ব্লু কালার। আপনি কোশ্চেন করতে পারেন, ভাইয়া সবাই তো ভায়োলেট কালার, আপনারা কিভাবে বুঝবেন কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ? হ্যাঁ, বুঝতে পারবো, তার জন্যই আমার প্রসেসটা এখানে শেষ হয় নাই, আমার প্রসেসটা ফার্দার আগাবে। এখন আমি কি করব, তারপর আমি যে কাজটা করব, আমি এই স্লাইডটাকে পানির মধ্যে চুবাবো। হ্যাঁ, পানির মধ্যে চুবাবো। দেন কি করলাম, আমি নেক্সট টাইম ওয়াটার নিলাম, ওয়াটার চুবাইলাম। দেন ওয়াটার থেকে চুবানোর পরে আমি স্লাইডটা নিয়ে আরেকটা সলিউশনের মধ্যে ডুবাবো। এই সলিউশনটার নাম হচ্ছে আয়োডিন সলিউশন, আমরা বলি মর্ডেন্ট আয়োডিন সলিউশন। তাহলে এই যে পাত্রটা দেখা যাচ্ছে, এই পাত্রের মধ্যে কি আছে, অনেক পরিমাণ আয়োডিন সলিউশন আছে। এখন ভাই কোশ্চেন হচ্ছে, ভাই আমাকে এর আয়োডিনে কেন ডুবাবো, আয়োডিনে আমি কেন ডুবাবো, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস, কেন ডুবাবো? কেন ডুবাবো এর আনসার আমি একটু পরে আপনাকে দিচ্ছি, যে কেন আমি ডুবাবো। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, যখন আমি এই স্লাইডটাকে, আমি যখনই এই স্লাইডটাকে আমার এই আয়োডিনের মধ্যে চুবাবো, তখনই কি হবে, আমার এই আয়োডিন গুলা এই যে ক্রিস্টাল ভায়োলেট যে ডাই ছিল, হ্যাঁ, ওই ডাইয়ের সঙ্গে বন্ড করবে। একে আমরা বলি আয়োডিন ক্রিস্টাল ভায়োলেট কমপ্লেক্স ফর্মেশন। কি বললাম, আয়োডিন ক্রিস্টাল ভায়োলেট কমপ্লেক্স ফর্মেশন। তাহলে একটু আমরা একটু গ্রাম পজিটিভ তাকাই। এটা হচ্ছে গ্রাম পজিটিভের সেল ওয়াল। তাহলে আমি যখন গ্রাম পজিটিভে এই ব্যাকটেরিয়াটাকে প্রথম যে পাত্র বা প্রথম যে জার ছিল সেই জারের মধ্যে যখন চুবাইছিলাম এবং জারের মধ্যে কি ছিল, ক্রিস্টাল ভায়োলেট সলিউশন ছিল, তখন কি হয়েছে, যে ক্রিস্টাল ভায়োলেট সলিউশন গুলা সব আপনার এই যে সেল মেমব্রেনটা আছে, সরি এই যে সেল ওয়ালটা আছে, সেল ওয়ালের মধ্যে কি অবস্থান করতেছে, এটা হচ্ছে একটা ক্রিস্টাল ভায়োলেট, এটা একটা ক্রিস্টাল ভায়োলেট, এটা একটা ক্রিস্টাল ভায়োলেট, এটা একটা ক্রিস্টাল ভায়োলেট, এটা একটা ক্রিস্টাল ভায়োলেট, অসংখ্য ক্রিস্টাল ভায়োলেট কি করতেছে, আমার এই যে সেল ওয়াল আছে সেল ওয়ালের সঙ্গে বাইন্ড করে বসে আছে। এবং খেয়াল করে দেখেন এখানেও তো সেল ওয়াল আছে। আপনি বলতে পারেন, ভাইয়া এখানে সেল ওয়াল আছে তো কি হয়েছে, সেল ওয়ালের বাইরে তো একটা মেমব্রেন আছে। হ্যাঁ, মেমব্রেন থাকলেও কোনো প্রবলেম নাই, বিকজ এই মেমব্রেনকে ক্রস করার জন্য একটা স্পেশাল প্রোটিন আছে যাকে আমরা বলি পোরিন। যারা আজকে ফিজিওলজি ক্লাসটা করেছেন তারা অলরেডি এই নামটা শুনেছেন, দিস ইজ কল পোরিন। এই পোরিন দিয়ে কি হয়, আমার ক্রিস্টাল ভায়োলেট ডাইটা এইখানে প্রবেশ করে, প্রবেশ করে কি করে, আলটিমেটলি ছেড়া সেল এই ওয়ালের সঙ্গে বাইন্ড করে। তাহলে বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই দুইটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালই কিন্তু আমার ক্রিস্টাল ভায়োলেট যে ডাই ছিল তার সঙ্গে বাইন্ড করে। এই জন্যই যখন আমি দুজনকেই মাইক্রোস্কোপের নিচে রেখে দেখার ট্রাই করেছি, দুইজনকে আমি কি দেখেছিলাম, ব্লু অর ভায়োলেট কালার, বিকজ দে বোথ কন্টেইন দিস ক্রিস্টাল ভায়োলেট ডাই।
যদিও আমার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের তুলনায় অনেক বেশি ক্রিস্টাল ভায়োলেট কন্টেইন করবে, বাট তারা দুজনে যেহেতু কন্টেইন করবে, এই জন্য দুজনের কালার কি হবে, ভায়োলেট আর ব্লু কালার। ঠিক আছে, এরপর আমি কি করেছিলাম বললাম, আমি সলিউশনটাকে পানিতে চুবাইলাম, তারপর পানি থেকে উঠানোর পরে সেটাকে আয়োডিন সলিউশনে চুবাইলাম। তাহলে কি হয়েছে, আমি কি বলেছিলাম যে আয়োডিন গুলো কি করবে, এই যে ক্রিস্টাল ভায়োলেট ডাই ছিল এই ডাইয়ের সঙ্গে কি বাইন্ড করবে। তাহলে ধরেন আমি এটা বাইন্ড করে দিই, একটু কষ্ট করে দেখে, যেহেতু বেটাগুলা। সো দিস ইজ দ্য আয়োডিন। সো দিস ইজ দ্য আয়োডিন। এই আয়োডিন কি করতেছে, আপনার এই ডাইগুলোর সঙ্গে বাইন্ড করতেছে। কোন ডাইয়ের সঙ্গে, ক্রিস্টাল ভায়োলেট ডাইয়ের সঙ্গে। এখানে করতেছে, দেখেন দুইখানে সেম। তাহলে আয়োডিন এখানেও করবে, আয়োডিন ওখানেও করবে। তাহলে একটু চিন্তা করে বলেন তো, কোথায় আমার ক্রিস্টাল ভায়োলেট ডাই বেশি, গ্রাম পজিটিভে নাকি গ্রাম নেগেটিভে? অবশ্যই গ্রাম পজিটিভে। তাহলে গ্রাম পজিটিভ যদি বেশি পরিমাণ ক্রিস্টাল ভায়োলেট কন্টেইন করে, তাহলে আয়োডিন ক্রিস্টাল ভায়োলেট কমপ্লেক্স কোথায় বেশি ফর্মেশন হবে? অবশ্যই গ্রাম পজিটিভে। কোথায় কম ফর্মেশন হবে? গ্রাম নেগেটিভে। তাহলে আমি যদি যখন দেখবো এই যে ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স ফর্মেশন, এটাকে আমরা বলি ক্রস লিঙ্কিং। তাহলে ক্রস লিঙ্কিং এর পরিমাণ গ্রাম পজিটিভে অনেক বেশি হবে আর গ্রাম নেগেটিভে অনেক কম হবে। ঠিক আছে, এবং আমি যদি ক্রস লিঙ্কিং এর স্পেস দেখি, মানে কতটুকু দূরে, তাহলে আমি দেখবো যে গ্রাম পজিটিভের ক্ষেত্রে একেবারে কাছাকাছি করে ক্রস লিঙ্কিং ফর্মেশন হয়েছে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে অনেক দূরে দূরে ক্রস লিঙ্কিং ফর্মেশন হয়েছে। ঠিক আছে, তাহলে আমার আয়োডিনে চুবানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি এই যে ক্রিস্টাল ভায়োলেট ডাইগুলো আছে এগুলাকে একটা একটার সঙ্গে কানেক্ট করে দেওয়া। কিসের মাধ্যমে? আয়োডিনের মাধ্যমে। যেহেতু আয়োডিন এবং ক্রিস্টাল ভায়োলেট ডাই কি করেছে, কমপ্লেক্স ফর্মেশন করেছে। ঠিক আছে, তাহলে এখন কিন্তু কালার তো চেঞ্জ হয় নাই, বিকজ বোথ সেল ওয়াল এখনো কি কন্টেইন করতেছে, আমার ক্রিস্টাল ভায়োলেট ডাই কন্টেইন করতেছে। এই জন্য দুজনকে আমি যদি আবার মাইক্রোস্কোপের নিচের দিকে তাকাই, আমি দেখবো এখনো তাদের কালারটা কি, এখনো তাদের কালারটা হচ্ছে ভায়োলেট অর ব্লু কালার। সো আমি দেখতেছি যে এখানে চুমানোর পরেও কিন্তু কালারটা এখনো সেম আছে, ভায়োলেট অর ব্লু কালার। ওকে, এখন আমি কি করব, এখন এই স্লাইডটাকে আমি পুনরায় আবার পানিতে ডুবাবো। পানি থেকে উঠানোর পরে আমি একে চুবাবো ইথানল বা অ্যালকোহলে। কতটুক? ইথানল 95% সলিউশনের মধ্যে। ভাইয়া ইথানলের সলিউশন করার পর কি হবে একটু বোঝা ট্রাই করি, আসেন। আপনি যখনই এই স্লাইডটাকে ইথানলের মধ্যে চুবাবেন, যে কাহিনীটা হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আউটার কোনো সেল মেমব্রেন নাই, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা আউটার সেল মেমব্রেন আছে। এবং আমরা জানি আউটার সেল মেমব্রেনটা ওয়ান কাইন্ড অফ কোভ্যালেন্ট স্ট্রাকচার বা সমযোজী পদার্থ। এবং আমরা জানি সমযোজী পদার্থে কি হয়, দ্রবীভূত হয়। এবং এটাও জানি যে অ্যালকোহলও এক ধরনের সমযোজী বা পোলার পদার্থ। সমযোজী পদার্থ আবার সে পোলারও। তাহলে কি হবে, যখনই আপনি এই স্লাইডটাকে এই অ্যালকোহলের মধ্যে চুবাবেন, তখন গ্রাম পজিটিভে কোনো পরিবর্তন আসবে না, বিকজ গ্রাম পজিটিভের আউটার কোনো সেল মেমব্রেন নেই, এবং আউটার কি আছে, সেল ওয়াল আছে। সেল ওয়ালের সঙ্গে আমার অ্যালকোহলের কোনো বিক্রিয়া হয় না। কিন্তু আমার গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি আছে, একটা আউটার সেল মেমব্রেন আছে। এবং আমি আগেই বলেছি সেল মেমব্রেনটা এই অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। তাহলে কি হবে, যখনই আপনি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটাকে এই অ্যালকোহলের মধ্যে চুবাইলেন, সঙ্গে সঙ্গে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার যে সেল ওয়ালটা ছিল, বা সরি আউটার যে সেল মেমব্রেনটা ছিল, সেটা এই অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এই অ্যালকোহলের মধ্যে যদি এই সেল মেমব্রেনটা দ্রবীভূত হয়ে যায়, তাহলে এখন কি হলো, এখন আমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার যে সেল মেমব্রেন ছিল সেটা আর নেই, শুধুমাত্র কি আছে, একটা পাতলা সেল ওয়াল আছে এবং ইনার সেল মেমব্রেন আছে। ক্লিয়ার? এখন কাহিনী কি হবে একটু বোঝা ট্রাই করি। যখনই আমার আউটার সেল মেমব্রেনটা ডিসলভ হয়ে যাবে অ্যালকোহলের মধ্যে, তখন কি হবে, এই যে আমার আয়োডিন ক্রিস্টাল ভায়োলেট যে কমপ্লেক্স ছিল, এই কমপ্লেক্সটা ফল আউট হয়ে যাবে, মানে পড়ে যাবে। ভাই কেন? কারণ আমি আগেই বলেছি এখানে ক্রস লিঙ্কিং এর পরিমাণ অনেক বেশি, ঘন ঘন ক্রস লিঙ্কিং, কিন্তু এখানে ক্রস লিঙ্কিং এর পরিমাণ খুবই পাতলা। হ্যাঁ, তাহলে যেহেতু খুবই পাতলা, অর্থাৎ এরা টাইটলি হোল্ড করা নাই, তাহলে যখনই আমার আউটার সেল মেমব্রেনটা নষ্ট হয়ে যাবে, তখনই এই ক্রস লিঙ্কিংটা অথবা ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্সটা কি হয়ে যাবে, আপনার টুপ করে পড়ে যাবে। কই পড়ে যাবে? এখানে। ধর এটা হচ্ছে আমার আয়োডিন কমপ্লেক্স। তাহলে এখন যদি আমি এই জিনিসটাকে উঠানোর পরে আবারও মাইক্রোস্কোপের নিচে দিকে তাকাই, তাহলে আমি কি দেখবো, গ্রাম পজিটিভে কোনো চেঞ্জ আসবে না। কেন? কারণ গ্রাম পজিটিভে কিছুই হয় নাই, বিকজ গ্রাম পজিটিভ ডোন্ট রিয়েক্ট উইথ দ্য অ্যালকোহল। বাট গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি হয়েছে, যে তার আউটার সেল মেমব্রেনটা ডিসলভ হয়ে গেছে এবং তার যে কমপ্লেক্স ফর্মেশন হয়েছিল সেটা ফল অফ হয়ে গেছে, পড়ে গেছে। তাহলে এখন সে কি আর ক্রিস্টাল ভায়োলেট কালার কন্টেইন করতেছে? করতেছে না। তাহলে তার কালার কি হবে, পুনরায় সে তার আগের কালার বা আগের বা কোন ধরনের কালার সে নিবে না। মেন কথা হচ্ছে তার কোনো কালার থাকবে না। তাহলে আমি যদি আবার মাইক্রোস্কোপে তাকাই কি দেখবো, আমি দেখবো
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টিল ব্লু কালার, বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনো কালার শো করতেছে না। দেন আমি কি করব, দেন একে আমি আবার পানিতে চুবাবো, পানিতে চুবানোর পরে আমি আবার একটা সলিউশনের মধ্যে ডুবাবো। এই সলিউশনটার নাম হচ্ছে স্যাফরানিন ডাই, এবং এই সলিউশনটার কালার হচ্ছে রেড কালার। এবার আমি যদি সলিউশনটা থেকে উঠাই, উঠানোর পরে যদি আমি এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে কি দেখবো, যেহেতু গ্রাম পজিটিভের সেল ওয়াল অলরেডি, গ্রাম পজিটিভের সেল ওয়াল অলরেডি ক্রিস্টাল ভায়োলেটের মধ্যে আবদ্ধ, এবং ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স অলরেডি আমার সেল ওয়ালের মধ্যে আটকায় বসে আছে, তাহলে আমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল নতুন কোনো ডাই কন্টেন্ট করতে পারবে না। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কিন্তু এখন আর কি নাই, আউটার মেমব্রেনও নাই, আবার ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্সও নাই, তাহলে ওর সেল ওয়ালটা কিন্তু ফ্রি। তাহলে ওর সেল ওয়াল কি করবে, ইজিলি সে কিছু পরিমাণ স্যাফরানিন ডাই কন্টেন্ট করবে, এবং স্যাফরানিন ডাই কন্টেন্ট করার কারণে যখনই আমি তাকে মাইক্রোস্কোপের নিচে দেখা ট্রাই করব, আমি দেখব তার কালার হচ্ছে রেড কালার। সো নাও আমাদের গ্রাম স্টেনিং এর সর্বশেষ ফলাফল হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কন্টেইন অর ডাই উইথ ব্লু কালার এন্ড দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডাই উইথ দ্য রেড কালার। কে বুঝে নাই বলেন? মনোযোগ দেন, ক্লাস করেন, কথা না পড়ে। কে বুঝছেন নাই বলেন ভাইকে। ভাই আবার একবার রিভিউ দিব, সমস্যা নেই, আবার একবার বুঝাবো, কিন্তু একটু বুঝছেন কি? কথা শোনা যায় আমার? সমস্যা হচ্ছে কথা শুনতে? আমি কথা শোনা যাচ্ছে? কিছু বুঝতেছি না। ওই যে কি বললাম, আয়োডিন আয়োডিন শুধুমাত্র ক্রিস্টাল ভায়োলেট তো আলাদা আলাদা, শুধুমাত্র ক্রিস্টাল ভায়োলেট তো আলাদা আলাদা, ঠিক না? তাহলে আপনি এদেরকে টেনে নিয়ে আসতে হবে, বিকজ ক্রিস্টাল ভায়োলেট হালকা। হ্যাঁ, তাহলে যখন আপনি আউটার সেল মেমব্রেনটা ডিজলভ হয়ে যাবে, যখন আউটার সেল মেমব্রেনটা ডিজলভ হয়ে যাবে এবং যখন শুধুমাত্র ক্রিস্টাল ভায়োলেট থাকবে, তখন কিন্তু তারা পড়বে না, বিকজ ক্রিস্টাল ভায়োলেট পাতলা পদার্থ এবং তারা একটা সিঙ্গেল পদার্থ। কিন্তু আয়োডিন দিয়ে আপনি কি করেছেন, প্রত্যেকটা ক্রিস্টাল ভায়োলেটের সঙ্গে আয়োডিনের কমপ্লেক্স ফর্মেশন করেছেন। তাহলে এখন কি হলো, পুরা যতগুলা ক্রিস্টাল ভায়োলেট ছিল সবগুলা আয়োডিনের সঙ্গে মিলে একটা সিঙ্গেল অণু তৈরি করছে, এবং এটার ওয়েট ভারী। তো যখনই আউটার সেল মেমব্রেনটা ডিজলভ হয়ে গেল, তখন টুক করে এটা পড়ে গেল। ক্লিয়ার? তো সো আমরা প্রথম থেকে আবার যদি আসি, তাহলে আপনি কি করলেন, একটা স্যাম্পল নিলেন, যে স্যাম্পলটার মধ্যে ধরে নিচ্ছেন কোন একটা ব্যাকটেরিয়া আছে। আমি ধরে নিচ্ছি এই স্যাম্পলটার মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল এজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দুইটাই আছে। সবার প্রথমে যে কাজটা করলাম, হিট করলাম, তাপ দিলাম। তাপ দেওয়ার কারণে কি হলো, আমার এই ব্যাকটেরিয়াগুলা এই স্লাইডের মধ্যে ফিক্সড হয়ে গেল। তাহলে আমি যদি এখন এই স্লাইডটাকে পানির মধ্যে চুবাই বা কোনো কালারের মধ্যে চুবাই, তাহলে কিন্তু কি হবে না, আমার এই ব্যাকটেরিয়াগুলো এখান থেকে ওয়াশড আউট হবে না। তারপর আমি কি করলাম, এই স্লাইডটাকে নিয়ে একটা ডাই বা কালারের মধ্যে চুবাইলাম। এই কালারটার নাম হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট ডাই। ঠিক আছে, ক্রিস্টাল ভায়োলেটের কালার কি, ব্লু অর ভায়োলেট কালার। কতক্ষণ চুবাইলাম, 60 সেকেন্ড। তাহলে কি হলো, যখন আপনি ক্রিস্টাল ভায়োলেটের মধ্যে চুবাইছেন, তখন আমার ক্রিস্টাল ভায়োলেটের যে অণুগুলো ছিল তারা কি করলো, গ্রাম পজিটিভের ক্ষেত্রে সেল ওয়ালের সঙ্গে বাইন্ড করলো, এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে তারা কি করলো, আউটার সেল মেমব্রেনের যে পোরিন স্ট্রাকচার আছে সেই পোরিনটাকে ক্রস করে কই ঢুকে গেল, আমার ভিতরে ঢুকে গেল, এবং ভিতরে ঢুকে কি করলো, আমার সেল ওয়ালের সঙ্গে বাইন্ড করলো। তাহলে এখন বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কন্টেইন করতেছে ক্রিস্টাল ভায়োলেট ডাই। সো আমার কালার কি হবে, ব্লু কালার। তাহলে আমি যখনই এই স্লাইডটাকে মাইক্রোস্কোপের নিচে দেখার ট্রাই করলাম, আমি দেখলাম বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কন্টেইন দিস ক্রিস্টাল ভায়োলেট ডাই, সো দে বোথ সিম অ্যাজ ব্লু কালার। ওকে, নাও আমরা কি করলাম, তারপর এই স্লাইডটাকে পানিতে চুবাইলাম, চুবানোর পরে তাকে আমরা আয়োডিন সলিউশনে চুবাইলাম। তাহলে আয়োডিন সলিউশনে চুবাইলে লাভ কি হলো, আমার আয়োডিন কি করলো, এই ক্রিস্টাল ভায়োলেটের অণুর সঙ্গে বিক্রিয়া করলো, করে একটা ক্রস লিঙ্কিং ফর্মেশন করলো। কিন্তু আমি যদি গ্রাম পজিটিভের ক্ষেত্রে দেখি, ক্রস লিঙ্কিং এর পরিমাণ তুলনামূলক অনেক বেশি, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ক্রস লিঙ্কিং এর পরিমাণ তুলনামূলক কম। কেন? কারণ সেল ওয়াল যেহেতু অনেক পাতলা, এই জন্য এখানে বেশি ক্রিস্টাল ভায়োলেট নাই। এই জন্য বেশি ক্রিস্টাল ভায়োলেট না থাকার কারণে আয়োডিন তেমন বেশি ক্রস লিঙ্কিং ফর্মেশন করতে পারলো না। এখন ভাই আয়োডিন ফর্মেশন করে কি লাভ হলো, তাহলে আয়োডিন যখন ক্রিস্টাল ভায়োলেটের সঙ্গে বাইন্ড করলো, তখন তারা কিন্তু এখন একটা সিঙ্গেল অণু হিসেবে কাজ করবে। আগে কিন্তু আমার প্রত্যেকটা ক্রিস্টাল ভায়োলেট অণু সিঙ্গেল ছিল, বাট যখন সবাই মিলে সবাই একটার সঙ্গে একটা ক্রস লিঙ্কিং ফর্মেশন করবে, তাহলে সবাই হিসেবে এখন একটা সিঙ্গেল অণু। আগে অণু ছিল, ওয়েট ছিল কম, এখন সবার মিলে একটা অণু, আর সবাই মিলে অণু যদি একটা, তাহলে ওয়েট কি হয়েছে, অনেক ভারী। সো ওয়েট ভারী হয়ে গেল। তাহলে এখন কি হচ্ছে, যে আপনি এবার কি করলেন, এই ডাইটাকে বা সরি এই স্যাম্পলটাকে আপনি অ্যালকোহলের মধ্যে চুবাইলেন।
কিন্তু অ্যালকোহলে চুবাইলে গ্রাম পজিটিভের ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। কেন? কারণ গ্রাম পজিটিভের যে আউটার লেয়ার মানে সেল ওয়াল অ্যালকোহলের সঙ্গে কোনো রিঅ্যাকশন করে না। কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আউটার লেয়ারটাকে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আউটার লেয়ারটা হচ্ছে আমার সেল মেমব্রেন, এবং সেল মেমব্রেনটা আমার কি হয়, আমার ইথানলের মধ্যে ডিজলভ হয়ে যায়। তাহলে কি হবে, যখনই আপনি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটাকে অ্যালকোহলের মধ্যে চুবাবেন, সঙ্গে সঙ্গে তার আউটার সেল ওয়ালটা, সেল মেমব্রেনটা ডিজলভ হয়ে যাবে এবং তার সেল ওয়ালটা এক্সপোজড হয়ে যাবে। এবং সেল ওয়ালটা যখন এক্সপোজড হয়ে যাবে, তখন তার মধ্যে অবস্থিত আয়োডিন ক্রিস্টাল ভায়োলেট কমপ্লেক্স, যেটা একটা এখন সিঙ্গেল অণু হিসেবে কাজ করতেছে এবং যার মলিকুলার ওয়েট অনেক ভারী, সে টুপ করে পড়ে যাবে। পড়ে কই চলে যাবে, আমার এই পদার্থের পাত্রের নিচে জমা হবে। তাহলে এখন আমি যখন এটাকে উঠে আনবো এবং মাইক্রোস্কোপের নিচে দেখা ট্রাই করবো, আমি দেখবো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় নাই, বিকজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টিল কন্টেইন দিস ক্রিস্টাল ভায়োলেট কালার, বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আর দেখা যাচ্ছে না, বিকজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে ক্রিস্টাল ভায়োলেট ছিল তারা আয়োডিনের সঙ্গে বাইন্ড করে কমপ্লেক্স ফর্মেশন করেছে, যেটা অলরেডি আমার পাত্রের তলায় পড়ে গেছে। তাহলে এবার আমি কি করলাম, এটাকে পুনরায় আমি একটা স্যাফরানিন ডাইয়ের মধ্যে চুবাইলাম, যার কালার রেড কালার। এখন স্যাফরানিন ডাই চুবাইলে গ্রাম পজিটিভে কোনো পরিবর্তন আসবে না, বিকজ গ্রাম পজিটিভে কোনো খালি জায়গা নাই, যে জায়গার মধ্যে আপনার স্যাফরানিন ডাই কাজ করবে, সব জায়গা অলরেডি অকুপাইড হয়ে গেছে কার দ্বারা, ক্রিস্টাল ভায়োলেট দ্বারা। এই জন্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যা কালার ছিল সে কালারই শো করবে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল এখন ফ্রি হয়ে গেছে, কারণ এখানে আর কোনো ক্রিস্টাল ভায়োলেট কালার নাই। সো এখন সে ইজিলি কি কন্টেন্ট করবে, স্যাফরানিন ডাই কন্টেন্ট করবে, যার কালার হচ্ছে রেড কালার। তাহলে আমি যখন এখন মাইক্রোস্কোপে নিচে দেখবো, আমি দেখবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টিল কালার দেখাচ্ছে ব্লু কালার, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কালার দেখাচ্ছে স্টিল সরি কি দেখাচ্ছে রেড কালার। ওকে, আপনি ইচ্ছা করলে ওয়াটারটা হচ্ছে যে আপনি উঠানোর পরেই ধুন, কোনো সমস্যা নেই। ওয়াটার এখানে ইম্পর্টেন্ট না, আগে বেশি করা যাবে, সমস্যা নেই। এটা আপনি এই স্টেপে করেন অথবা স্টেপে করেন, কোনো প্রবলেম নেই, একটা স্টেপে করলে হচ্ছে। ওকে, ওয়াটারিং আমার এখানে ইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পারতেছে না। আমাকে এখন যেখান থেকে মেন কোশ্চেনগুলো, যেগুলো প্রত্যেকটা জিনিসটা কোশ্চেন করবে আপনাকে বা আপনাকে এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, সেগুলো ভাই বুঝিয়ে দিলাম। গ্রাম পজিটিভটা না বুঝতে কোনো সমস্যা নেই, এটা স্পেসিফিক কিছু না, অনেক কনফিউশন থাকে তাই ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, ওয়াটার যদি আপনি বারবার যদি ওয়াটারে না চুবান, তাহলে একটা কালার এটা কালার সঙ্গে মিশে গেল না। আপনি যদি আয়োডিন উঠায় এবার অ্যালকোহলের মধ্যে দেন, আয়োডিন অ্যালকোহল রিঅ্যাকশন করা শুরু করবে না, সমস্যা হয়ে গেল না। তাই এই জন্য আমরা ক্লিয়ার করিনি, পরিষ্কার করিনি। পানিতে পরিষ্কার করে দেওয়ার জন্য, পানিতে কেন দিব, আমি যখন একটা সলিউশন উঠাবো তখন তো শুধুমাত্র আমার ব্যাকটেরিয়া গুলাই কন্টেন্ট করতেছে না, ওই যে স্লাইডটার গায়ে তো কি আপনার রং লেগে আছে, তাহলে আপনি এটাকে পরিষ্কার করতে চাচ্ছেন না, নাহলে পরিষ্কার না করলে কিভাবে আবার, এই জন্য। ওকে, এখন আসেন, তাহলে আমি অলরেডি বলে ফেলেছি আয়োডিনটা কি করে। এটাকে আমরা বলি মর্ডেন্ট আয়োডিন, যে কি করে কমপ্লেক্স ফর্মেশন করে কার সঙ্গে, ক্রিস্টাল ভায়োলেট ডাইয়ের সঙ্গে। এবং গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি হয়, যে একটা সিভিয়ার ক্রস লিঙ্কিং ফর্মেশন হয়, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে বর্ড অর লেস ক্রস লিঙ্কিং ফর্মেশন হয়, অর্থাৎ ক্রস লিঙ্কিং এর পরিমাণ থাকে কম এবং দূরে দূরে থাকে, আর এখানে ক্রস লিঙ্কিং এর পরিমাণ থাকে বেশি এবং কাছাকাছি থাকে। এই জন্য এখানে একটা অনেক হার্ড স্ট্রাকচার ফর্মেশন হয়, কিন্তু এখানে একটা লুজ স্ট্রাকচার ফর্মেশন হয়, এটা ইজিলি ফল আপ হয়ে যায়। অ্যালকোহলের কাজকে আমি আগে বলেছি, অ্যালকোহল কি করে, ডিসরাপ্ট করে দ্য আউটার লেয়ার অফ দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ক্রিস্টাল ভায়োলেট যে আয়োডিন কমপ্লেক্স আছে সেটা ইজিলি ফল আপ পড়ে যাবে। হ্যাঁ, এবং কি হবে, আলটিমেটলি তার ভায়োলেট কালারটা লস হবে। স্যাফরানিন কি, এই যে স্যাফরানিনটাকে আমরা বলি কাউন্টার ড্রাই বা কাউন্টার স্টেনিং, স্ট্রেনিং নট স্ট্রেনিং, কাউন্টার স্টেনিং। ওকে, স্যাফরানিন প্রথম স্টেনিংকে বলি প্রাইমারি স্টেনিং, প্রথম স্টেনিংটাকে মানে এখানে ক্রিস্টাল ভায়োলেট হচ্ছে প্রাইমারি আর স্যাফরানিন হচ্ছে সেকেন্ডারি, স্যাফরানিন হচ্ছে সেকেন্ডারি স্টেইন। ওকে, তাহলে আমরা কি করব, স্যাফরানিন করব, স্যাফরানিন হচ্ছে কাউন্টার স্টেনিং। ওকে, এখন দেখেন গ্রাম নেগেটিভ ডাজন্ট অকার, কোথায় ঘটে না, কোথায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ঘটে না বা গ্রাম নেগেটিভ প্রসেসটা কোথায় হয় না। তাহলে কি বলতেছি যে ভাইয়া গ্রাম স্টেইনিং ডাজন্ট অকার, কোথায় কোথায় গ্রাম এই প্রসেসটা আমরা করি না। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের ক্ষেত্রে গ্রাম স্টেনিং করে কোনো লাভ হয় না, বা গ্রাম স্টেনিং আমাকে ওই ব্যাকটেরিয়াগুলোকে আইডেন্টিফিকেশনে কোনো হেল্প করে না। স্যাফরানিন দিয়ে আপনি কালার আইডেন্টিফিকেশন করবেন। আমি আরে বোকা, আমি এখানে দুইটা আলোচনা করছি দেখেই না আপনি জানেন যে একটা গ্রাম পজিটিভ আর একটা গ্রাম নেগেটিভ, বাট এখানে কি থাকবে সেটাকে আপনি জানেন, এখানে কি থাকবে সেটাকে আপনি জানেন, আপনি তো জানেন না।
আপনি যে কনফার্ম হইতে চান, কনফার্ম হওয়ার জন্যই তো আপনাকে এটাকে রেড কালার করতে হয়েছে, বিকজ না হলে তো একে দেখাই যাবে না, না হলে তো একে দেখাই যাবে না। তাহলে আপনি কি বলতে পারেন শিওর করে যেখানে আসলে কোনো ব্যাকটেরিয়া আসছে নাকি নাই? তাহলে ব্যাকটেরিয়া আছে কিনা কনফার্ম করার জন্য আপনাকে দেখতে হবে। আপনি যদি এ স্টেপে বলে আমি শেষ করে দিই, বার কিছু করবো না, তাহলে কেমনে হলো? এ স্টেপে এসে কি দেখা গেল? আপনি গ্রাম পজিটিভ চিনতে পারলেন, আমি তো এখানে দুইটা একসাথে আঁকছি দেখি না, আপনি বুঝলেন। যদি এখানে শুধুমাত্র ও থাকতো তাহলে কি হতো? বুঝেন নাই? আমি যদি বলি স্টেপে গিয়ে আমি শেষ করে দিব, তাহলে কি হইলো? আমি ধরেন এটা নাই, শুধুমাত্র এই স্লাইডের মধ্যে ও আছে, আপনি ওখানে আপনি স্লাইডে আর কাউকে দেখবেন না, তাহলে আপনি কি কনফার্ম হতে পারলেন যেখানে আসলে কোন ব্যাকটেরিয়া আছে? আপনি তো পারলেন না। আর আপনি, আমি তো প্রত্যেকটা স্টেপ দেখে আসছি, আসলে তো আপনি প্রত্যেকটা স্টেপ দেখবেন না। আপনি যখন পুরো প্রসেসটা কমপ্লিট করবেন তখনই শুধুমাত্র দেখবেন। আপনি কি প্রত্যেকটা স্টেপে কি দেখবেন? আমি এই স্টেপে দেখবো না, এটা কখনো সম্ভব না। আপনি এখান থেকে শুরু করবেন, এখানে গিয়ে শেষ করবেন, তারপর কি দেখবেন। আমি আপনাকে বলতেছি দেখি না, প্রতি স্টেপে আমি দেখাচ্ছি আপনাকে। বাট এমনি তো আপনি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনি মাইক্রোস্কোপে দেখবেন না। আপনি এখান থেকে শুরু করবেন, এখানে গিয়ে শেষ করবেন, তারপরে একবারে মাইক্রোস্কোপে দেখবেন। ওকে, হুম, গুড। আমরা কি বললাম, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের মধ্যে গ্রাম স্টেনিং করলে কোনো লাভ হয় না। এদের ক্ষেত্রে গ্রাম স্টেনিং আপনাকে আইডেন্টিফিকেশন করতে হেল্প করবে না। তা কারা? এখানে বলা হচ্ছে দিস রাস্টেল মাইক্রোস্কোপিক্যালি ল্যাক্স কালার। তাহলে এখানে ডি মানে টি, আর হচ্ছে আর, এখানে আর রাস্কেলের আর, মাইক্রোস্কোপিক্যালি এম, ল্যাক্সের এল, আর সি এর কালারের সি। এই ছয়টা ব্যাকটেরিয়া, ছয়টা মানে হচ্ছে এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে। এই টোটাল ছয়টা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রাম স্টেনিং কোনো কাজে লাগবে না, বা গ্রাম স্টেনিং দিয়ে, বা গ্রাম স্টেনিং, নর্মাল গ্রাম স্টেনিং দিয়ে আপনি প্রপারলি এগুলাকে আইডেন্টিফিকেশন করতে পারবেন না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি একটু আইডেন্টিফিকেশন করার জন্য কি করতে হবে আমাকে। আইডেন্টিফিকেশন করা দেখি কি করা যায়। প্রথমে টিটাকে কাকে বোঝায়? ট্রিপোনেমা প্যালিডাম। আমরা সবাই জানি ট্রিপোনেমা, ট্রিপোনেমস বলি আমরা একে। ট্রিপোনেমা প্যালিডাম কি রোগী করে, কি রোগ তৈরি করে? সিফিলিস তৈরি করে না? সো দিস ইজ দ্য অর্গানিজম হুইচ প্রডিউস সিফিলিস। এবং আমরা এটাও জানি যে ট্রিপোনেমা প্যালিডাম হচ্ছে স্পাইরোচিট, এবং দেখতে কিসের মতো? স্পাইরাল শেপের। সো দেখেন দিস ইজ দ্য স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া। এবং আমি যদি এই ব্যাকটেরিয়াটাকে দিয়ে তাকাই, দেখবেন এটা খুবই 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 থিন ব্যাকটেরিয়া, পাতলা ব্যাকটেরিয়া। এতটাই পাতলা, যদি আমি এই ব্যাকটেরিয়ার উপরে লাইট ফেলাই, এই ব্যাকটেরিয়া লাইট, এটা এতই পাতলা একটা ব্যাকটেরিয়া, এতই চিকন একটা ব্যাকটেরিয়া, লাইট কি করবে? এখান দিয়ে আসবে, এখান দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা সবাই জানি যে কোনো কিছু দেখার জন্য কি করতে হয়? কোনো একটা বস্তু দেখার জন্য লাইট ওখান থেকে প্রতিফলিত হয়ে আপনার চোখে বলতে হয়। কিন্তু লাইট যখন এখান দিয়ে এসে এটাকে ক্রস করে চলে যাবে, তাহলে এই লাইটটা কি এই বস্তু দ্বারা প্রতিফলিত হইলো? হইলো না। তাহলে বস্তু দ্বারা যদি প্রতিফলিত না হয়, তাহলে আপনি কি বস্তুটাকে দেখতে পারবেন? পারবেন না। এই জন্য নর্মাল মাইক্রোস্কোপি বা নর্মাল গ্রাম স্টেনিং টেকনিকে আপনি কখনোই এই ট্রিপোনেমা প্যালিডিয়ামকে দেখতেই পারবেন না। আপনি যতই গ্রাম স্টেনিং করেন না কেন, যতই কালার করেন না কেন, আপনাকে তো দেখতে হবে। দেখার জন্য কাকে ইউজ করতে হবে? মাইক্রোস্কোপ ইউজ করতে হবে। এবং আমরা সবাই জানি মাইক্রোস্কোপ যখন আমরা ইউজ করি, তখন আমরা কি করি? যেখানে স্লাইডটাকে বসাই, হ্যাঁ, স্লাইড হোল্ডারে যেখানে স্লাইড বসাই, তার নিচে কি থাকে? একটা লাইট থাকে না? আমরা কি করি? লাইটটাকে অন করে দিই, তখন লাইট এসে কি করে? এখানে পড়ে, লাইট এসে পড়ে, এবং লাইটটা কি করে? আলটিমেটলি এখানে বাধাপ্রাপ্ত হয়, আপনার চোখে পড়ে, তখন আপনি বস্তুটাকে দেখতে পান। কিন্তু এই ব্যাটা এতটাই পাতলা, এতটাই পাতলা, যখন আপনি একে নিচে দিয়ে লাইট ফেলবেন, লাইট একে ক্রস করে চলে যাবে, লাইট একে ক্রস করে চলে যাবে, মানে ও একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার হিসেবে কাজ করবে। তাহলে ও নীল কালার হোক, ও ব্লু কালার হোক, ও লাল কালার হোক, যে কালার হোক না কেন, লাইট যদি ওকে ক্রস করে চলে যায়, তাহলে কি কখনো বস্তুটাকে দেখা সম্ভব? সম্ভব না। এই জন্য নর্মাল লাইট মাইক্রোস্কোপি, আমরা যতগুলো মাইক্রোস্কোপি ইউজ করি সবই লাইট মাইক্রোস্কোপি, নর্মাল লাইট মাইক্রোস্কোপি দিয়ে ট্রিপোনেমা প্যালিডামকে দেখা যায় না। এই জন্য নর্মাল গ্রাম স্টেনিং টেকনিকে ওদেরকে আইডেন্টিফিকেশন করা যায় না। তাহলে ভাই আমরা ওদেরকে আইডেন্টিফিকেশন করবো না? করব। ওদেরকে আইডেন্টিফিকেশনের অনেকগুলো প্রসেস আছে, যার মধ্যে দুইটা প্রসেস খুবই ফেমাস বা পপুলার। তার মধ্যে একটা প্রসেসের নাম হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে ভাই হোয়াট ইজ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি? ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি একটু দেখাই ভাই আপনাদেরকে। হোয়াট ইজ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি? আমার দিকে তাকান। ধরেন ধরেন দিস ইজ দ্য বোর্ড, দিস ইজ দ্য ফিল্ড। আমি লাইট অফ করে দিছি রুমের, আমার এখানে কোনো লাইট নেই। আমি এই জায়গায় একটা ট্রিপোনেমা প্যালিডাম ফেলাইছি। সো দিস ইজ, ধরেন এটা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। আপনি যদি উপর থেকে লাইট মারেন বা নিচ থেকে লাইট মারেন, এটা এতটাই পাতলা যে লাইট একে ক্রস করে চলে যায়। সো আপনি যদি একে দেখার ট্রাই করেন, আপনি একে দেখবেন না, দেখা পসিবল না।
ঠিক আছে? তাহলে আমি কিভাবে দেখতে পারবো? আসেন, আমি সব লাইট অফ করে দিলাম। লাইট অফ করার পরে যে কাজটা করলাম, আমি কি করলাম? লাইটটাকে উপর বা নিচ থেকে ফেললাম না, লাইটটাকে ফেললাম এখান থেকে। লাইটটাকে ফেললাম কোন দিক থেকে? পাশ থেকে, ঠিক না? লাইটটাকে কোথায় ফেললাম আমি? পাশ থেকে ফেললাম। আমি লাইটটাকে জাস্ট পাশ থেকে ফেললাম। ওকে, তাহলে আমি যদি লাইটটাকে পাশ থেকে ফেলি তাহলে কি হবে একটু বোঝা ট্রাই করে আসেন। বুদ্ধি যারা অলরেডি বুঝার কথা তারা বুঝে যাওয়ার কথা, জানি না আপনারা বুঝবেন কিনা, এখান থেকে দেখতেছেন কিনা। ধরেন কথার কথা, এটা একটা বড় লাইট সোর্স, এটা তো অনেক ছোট লাইট সোর্স, এত উজ্জ্বল না। আমি লাইটটা ফেলবো জাস্ট পাশ থেকে, আর ত্রিকোণাম প্যারালাম এত বড় না, অনেক ছোট। তো আমি ছোটটা যদি ধরি, কিছু ছোট কিছু নাই আমার কাছে, দেখি কিছু পাই কিনা আপনাদের জন্য ছোট মোটো। এটা কি দেখা যায়? এটা খুব মজার একটা প্রসেস, আমি আপনাদের দেখাই, দেখালে আপনারা মজা পাবেন। ওকে, মজা পেবে, মজা। ওকে, দাঁড়ান। লাইট অফ করে দিছি। সো নাও দিস ইজ দ্য ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। ওকে, সো আমার লাইট দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না কেমন? আচ্ছা, তাহলে লাইট দেখা যাচ্ছে হয়তোবা যতটুকু আমাকে দেখা যায় আর কি। ওকে, দেখা কি যাচ্ছে? আসলে দেখা যাচ্ছে না, না? আপনারা দেখবেন না, আপনারা যদি আমি দেখা করতাম তাহলে বুঝতে পারতেন না, আপনারা দেখতে পারবেন এখানে অনেক এত মানে ভালো ইয়া না, মানে কারেন্টের অবস্থা তো ভালো না। যা হোক, আমি যে সিম্পল উদাহরণ দিয়ে বুঝতে পারতাম, আপনারা সামনে থাকলে খুব ভালো দেখা যেতাম। আমি এটা করি, এটা অনেক কম লাইট সোর্স, লাইট সোর্স অনেক কম পাওয়ারফুল, ঠিক আছে? পাওয়ারফুল হলে খুব ভালো দেখা যেত, খুব ভালো বুঝতে পারতাম। জাস্ট যতটুকু বোঝা সম্ভব, আল্লাহ যা দেখতেছেন কিনা একটু দেখা ট্রাই করেন। আমি যদি এই লাইট সোর্সটাকে এখানে রাখি, ঠিক আছে, আমি যদি লাইট সোর্সটাকে এখানে রাখি, যে কাহিনীটা হবে আপনার, আমি লাইটটা রাখলাম, লাইটটা পড়লো, এখন দেশে কি হবে জানেন? এই যে এখানে আমি ত্রিপুরা প্যারিডাম আছে, ঠিক তার পিছনে একটা শ্যাডো পড়ছে, তার চারপাশ কিন্তু আলোকিত, ঠিক আছে? তাহলে একটা বস্তু যদি না থাকতো তাহলে কি তার শ্যাডো পড়তো? পড়তো না। তাহলে এই জিনিসটা হচ্ছে, আমি লাইটটা অফ করে দিব, লাইট অফ করার পরে আমি ত্রিপুরা প্যারিডামকে রাখবো, আমি উপর থেকে লাইট ফেলাবো না, নিচ থেকেও লাইট ফেলাবো না, আমি লাইট ফেলাবো পাশ থেকে, এবং পাশ থেকে ফেলানোর পরে আমি মাইক্রোস্কোপ দিয়ে তাকাবো, আমি দেখবো যে এই একটা জায়গার চারপাশে আলো হয়ে গেছে, শুধুমাত্র একটা জায়গার পিছনে একটা কালো ছায়া পড়ছে, এটাকে আমরা বলি শ্যাডো। সো দিস ইজ কল্ড শ্যাডো টেকনিক অর ডার্ক ফিল্ড টেকনিক। ওকে, বিকজ এখন ফিল্ডটা কিন্তু কোনো লাইট ফিল্ড না, ইট ইজ দ্য ডার্ক ফিল্ড। ওকে, এই জন্যই ফিল্ডটাকে আমরা বলি ডার্ক ফিল্ড টেকনিক। ওকে, দেখাতে পারতেছি না, দেখাতে গেলে খুব ভালো যাও, সমস্যা নেই। সো এটাকে আমরা বলি ডার্ক ফিল্ড টেকনিক। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি পাবো, যে আমরা তখন আইডেন্টিফিকেশন করতে পারবো, শেপ দেখতে পারবো যে আসলে এখানে একটা স্ট্রাকচার আছে যার কারণে একটা শ্যাডো পড়ছে, তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ এখানে একটা শ্যাডো আছে, তার এখানে কোনো একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে কি তাহলে? সেটা হচ্ছে আমার ট্রিপোনামা প্যালিডাম। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি? শুধুমাত্র ট্রিপোনামা প্যালিডামকে আইডেন্টিফিকেশন করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বলি ডার্ক ফিল্ড টেকনিক দোকানে। সো দিস ইজ দ্য ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। আমি এখানে দেখাইছি, দেখেন এই যে ট্রিপোনামা প্যালিডাম, আপনি এখানে লাইট ফেলাইলেন, লাইটটা কি করলো? আলটিমেটলি সেখানে ক্রস করে চলে গেল, এখানে ক্রস করে চলে গেল, তাহলে কি হবে? এখানেও লাইট থাকবে, এখানেও লাইট থাকবে, শুধুমাত্র এই জায়গায় কোনো লাইট থাকবে না, একটা ডার্ক কালারের শ্যাডো ডেভেলপ করবে। সো এই শ্যাডো দেখে আপনি বুঝতে পারবেন যে আলটিমেটলি কি আছে, এখানে একটা সাবস্টেন্স আছে বা কোন একটা মাইক্রো অর্গানিজম আছে। সো তাও দিস ইজ কল্ড ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। হ্যাঁ, রিফ্র্যাকশন। ওকে, তাহলে আইটা কি প্রসেস আছে, কি বলি ফ্লুorescent অ্যান্টিবডি টেস্টিং। ফ্লুorescent অ্যান্টিবডি টেস্টিংটা কি? ধরেন এটা ঘোড়া একটা, জাস্ট ধরে নেন এটা ঘোড়া একটা। ওকে, সো দিস ইজ দ্য ঘোড়া, খুব খুশি ঘোড়াটা। আপনি একটা ট্রিপোনামা প্যালিডামকে মেরে ফেললেন, বা কোনোভাবে একটা ট্রিপোনামা প্যালিডামকে টুকরা টুকরা করলেন, ধর দিস ইজ ট্রিপোনামা প্যালিডাম, আপনি একে টুকরা করলেন, টুকরা করে এই টুকরাটা নিয়ে এই ব্যাটাকে ইনজেক্ট করে দিলেন ইনজেকশন দিয়ে। এখন কি হলো? এই টুকরাটা এই ব্যাটার মধ্যে চলে গেল, মানে এই ঘোড়াটার মধ্যে চলে গেল, এবং যেহেতু এইটা প্রোটিন স্ট্রাকচার, এই সাবস্টেন্সটার বিরুদ্ধে কি হবে? এই ঘোড়ার বডিতে অ্যান্টিবডি ফর্মেশন হবে। তারপর আমরা কি করব? এই ঘোড়ার থেকে একটা সিরিঞ্জ দিয়ে অ্যান্টিবডিগুলো কি করব? অ্যান্টিবডিগুলো কালেক্ট করব। ওকে, একটা সিরিঞ্জ দিয়ে অ্যান্টিবডিগুলো কালেক্ট করব। ওকে, তাহলে আমাদের এখন এটা কি, এখানে কি আছে আমাদের? এটা হচ্ছে ঘোড়ার সিরাম, যার মধ্যে কি আছে? যার মধ্যে আমার এই সাবস্টেন্সের বিরুদ্ধে ফর্মেশন কিন্তু কি আছে? আমার অ্যান্টিবডি আছে। তাহলে দিস ইজ দ্য অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডি কার বিরুদ্ধে ফর্মেশন ছিল?
এই ট্রিপোনেমা প্যালিডামের কি অ্যান্টিজেনের বিরুদ্ধে। তাহলে আমরা এই অ্যান্টিবডির কি নাম দিব? অ্যান্টি ট্রিপোনেমাল অ্যান্টিবডি। অ্যান্টি ট্রিপোনেমাল অ্যান্টিবডি। কথা শোনা যায়? ফোন অফ হয়ে গেছে। অ্যান্টি ট্রিপোনেমাল অ্যান্টিবডি, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, আমি এই অ্যান্টিবডিগুলোর পাসার মধ্যে একটা ফ্লুরেসেন্ট ডাই যোগ করে দিব। হ্যাঁ, এবং মজার কথা হচ্ছে যখন এই ছোট্ট ছোট্ট ডাইগুলা এই অ্যান্টিবডির পাসার মধ্যে গিয়ে যুক্ত হয় এবং আপনি যখন এই অ্যান্টিবডিগুলোর গায়ে ইউভি লাইট ফেলান, তখনই সঙ্গে সঙ্গে এই যে ডাইগুলো আছে এগুলো জ্বলে ওঠে, ঠিক আছে। তখন কি হবে? জ্বলে ওঠে। কিভাবে হবে এখন দেখেন। আপনি কি করলেন, এই যে অ্যান্টিবডিগুলো আছে এই অ্যান্টিবডিগুলোকে ওই স্লাইডের মধ্যে ফেললেন। ওই স্লাইডের মধ্যে কি আছে? ট্রিপোনেমা আছে। তাহলে কি হবে? আমার এই যে অ্যান্টিবডিগুলো আছে সেই ট্রিপোনেমার সঙ্গে কি বাইন্ড করবে এবং কি হবে আলটিমেটলি যখন আপনি ইউভি লাইট ফেলবেন তখন তার পাশাগুলো জ্বলবে। তখন পাশাগুলো যদি জ্বলে তখন আপনি বুঝবেন যেখানে কি আছে, আমার ট্রিপোনেমা প্যালিডাম আছে। এটা কি বুঝছেন? এটা কি বুঝেছেন? কুইকলি বলেন। আমার ফোনে অনেক ঝামেলা করতেছে, আজকে কাজ করতে হচ্ছে কিছু। এটা কি বুঝেছেন? আমার ফ্লুorescent অ্যান্টিবডি টেস্ট বুঝছেন আপনারা? হ্যালো, কথা শোনা যায়? বুঝেন নাই না কথা শোনা যায় না? কোনটা কোনটা কোনটা? সিম্পল বিষয় কিছুই না। ধরেন এটা হচ্ছে ঘোড়া, হ্যাঁ এটা হচ্ছে ঘোড়া, ঠিক আছে। আমি কি করলাম, প্রথমে একটা ট্রিপোনেমা অ্যান্টিজেন নিলাম। ইট ইজ এ ট্রিপোনেমা প্যালিডাম। আপনি ট্রিপোনেমা প্যালিডামটাকে কাটলেন, কেটে এর একটা টুকরা নিলেন। এই টুকরাটাকে কি করলেন? ঘোড়ার মধ্যে ইনজেক্ট করলেন। তাহলে এখন যখনই এই টুকরাটা ঘোড়ার বডিতে গেল, তখন ঘোড়ার বডির ইমিউন সিস্টেম কি করলো? এই টুকরার বিরুদ্ধে, মানে এই অ্যান্টিজেনটার বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন করলো। তাহলে এখন কি আছে ঘোড়াটার বডিতে? অনেকগুলো অ্যান্টিবডি আছে। এই অ্যান্টিবডিগুলা কার বিরুদ্ধে ফর্মেশন হয়েছে? ট্রিপোনেমা প্যালিডামের অ্যান্টিজেনের বিরুদ্ধে ফর্মেশন হয়েছে। তাহলে এই অ্যান্টিবডির নাম কি দেওয়া যাবে? অ্যান্টি ট্রিপোনেমাল অ্যান্টিবডি। তারপর আপনি কি করলেন? আপনি একটা সিরিঞ্জ নিলেন। সিরিঞ্জ নিয়ে আপনি কি করলেন? এই ঘোড়ার বডি থেকে আপনি ওই সিরিঞ্জগুলোকে, আপনি ওই সিরামগুলোকে কালেক্ট করলেন। হ্যাঁ, আপনি কি করলেন? এই ঘোড়ার সিরামগুলো কালেক্ট করলেন। তাহলে আপনার কি আছে? আপনার কাছে এখন কি আছে? আপনার কাছে একটা সিরাম আছে, যে সিরামের মধ্যে অনেক পরিমাণ কি আছে? অ্যান্টি ট্রিপোনেমাল অ্যান্টিবডি আছে। এবার আপনি কি করলেন? যে পেশেন্টের স্যাম্পল আপনি ডায়াগনোসিস করতে চান, কথার কথা তার আপনি ইউরিন স্যাম্পল নিছেন, কথার কথা জাস্ট ইউরিন। তাহলে ধরেন এটা হচ্ছে ইউরিনের স্যাম্পল স্লাইড, এবং এখানে কি আছে? তাহলে আপনি ধরে নিচ্ছেন যে এখানে ট্রিপোনেমাল অ্যান্টিজেন আছে। এটাকে কনফার্ম করার জন্যই তো আপনি টেস্টটা করতেছেন। তাহলে এখানে কি আছে? এখানে ট্রিপোনেমাল প্যালিডাম আছে। আপনি কি করলেন? এই যে আপনার সিরামের মধ্যে অ্যান্টিবডিগুলো আছে, এই অ্যান্টিবডিগুলোকে এখানে ফেললেন। কিন্তু এখানে ফেলার আগে আপনি একটা কাজ করলেন। আপনি এই সিরামটা, এটা হচ্ছে সিরামটা, যে সিরামটার মধ্যে কি আছে? যে সিরামটার মধ্যে আমার অ্যান্টি ট্রিপোনেমাল অ্যান্টিবডি আছে। ওকে, আপনি এখানে ফেলার আগে যে কাজটা করলেন, আপনি এখানে কিছু পরিমাণ ফ্লুorescent ডাই যোগ করলেন। একে আমরা বলি ফ্লুorescent ট্যাগিং। তাহলে কি হবে? ফ্লুorescent গুলা গিয়ে এফসি পোর্শনে গিয়ে যুক্ত হবে। ওকে, তারপর আপনি কি করলেন? এই স্যাম্পলটাকে এখানে ঢেলে দিলেন। এবার যেহেতু এই অ্যান্টিবডিগুলো কি নাম? অ্যান্টি ট্রিপোনেমাল অ্যান্টিবডি। তারা তো কার সঙ্গে গিয়ে বাইন্ড করবে? অবশ্যই ট্রিপোনেমাল অ্যান্টিজেনের সঙ্গে গিয়ে বাইন্ড করবে, এবং এখানে কিন্তু ট্রিপোনেমাটা আছে। তাহলে কি হবে? এই অ্যান্টিবডিগুলো গিয়ে তার অ্যান্টিজেনের সঙ্গে গিয়ে বাইন্ড করবে। সো কি হলো? এখানে আমার এই যেখানে বাইন্ড করলো, দেখছেন বাইন্ড করছে। এবং এদের পাশে কি ছিল? এদের পাশের মধ্যে ছিল ফ্লুorescent ডাই, ফ্লুorescent ট্যাগিং। তো যখনই আপনি এগুলো বাইন্ড করবে, মানে কমপ্লেক্স ফর্মেশন করবে, তারপর আপনি কি করবেন? এখানে ইউভি লাইট ফেলবেন। আর ইউভি লাইট ফেলে কি হবে? এই যে আপনার ট্যাগিং গুলো আছে, ফ্লুorescent ট্যাগিং, সঙ্গে সঙ্গে এগুলো জ্বলে উঠবে, চকমক করবে, কালারফুল দেখাবে, ঝিকিমিকি হবে। আর ঝিকিমিকি থেকে বুঝতে পারবেন যে আপনার এখানে কি আছে? ট্রিপোনেমা প্যালিডাম আছে। ইউজুয়ালি হর্স নেওয়া হয়, হর্স সিরাম ইউজ করা হয়। এটা একটা কমন কনসেপ্ট। ওকে, আমরা যখন 3 বা টাইপ 3 হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন করি, সেখানে একটা ডিজিজ আছে সিরাম সিকনেস, হর্স সিরাম সিকনেস ডিজিজ। এটা ইউজুয়ালি হর্সকেই ধরা হয়। আপনি অন্য কিছু থেকে করতে পারেন, বানর থেকে করা যায়, বাট এটা ইউজুয়ালি হর্স থেকে করে বা আগে করছিল, বিধায় আমরা হর্স নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আর কিছু না। ক্লিয়ার?
সো দুইটা টেস্ট আমরা করলাম, একটা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, আরেকটা হচ্ছে ফ্লুorescent অ্যান্টিবডি টেস্টিং। ওকে, তাহলে আমাদের কি কি বাদ গেল? টিতে গেল টিমোনেমা, আরে কি ছিল? রাস্কেল। রাস্কেল মানে রিকেটশিয়া। রিকেটশিয়াকে গ্রাম পজিটিভিটি বা গ্রাম স্টেইনিং দিয়ে ডায়াগনোসিস করা যায় না। ভাই কেন যায় না? বিকজ রিকেটশিয়া ইজ আ ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। তাহলে আপনি যখন কোন একটা স্যাম্পল নেবেন, এই ব্যাটা তো ইসিএফ এ থাকবে না, এই ব্যাটা তো ব্লাডে থাকবে না, সে থাকলে কোথায় থাকবে? ব্লাড সেলের মধ্যে অথবা কোন একটা স্পেসিফিক সেলের মধ্যে। তাহলে আপনি যদি কোন একটা সেলের মধ্যে পান, আপনি যদি ডাই ঢালেন, এই ডাইগুলো কখনো ওই সেল মেমব্রেন ক্রস করতে পারবে? পারবে না। আর ডাই যদি সেল মেমব্রেন ক্রস করতে নাই পারে, তাহলে কিভাবে সে এই অর্গানিজমকে স্টেন করবে? পসিবল না। এই জন্য রিকেটশিয়াকে গ্রাম পজিটিভ বা গ্রাম স্টেনিং দিয়ে ডায়াগনোসিস করা যায় না। এরপর দুইটা কি? এম, হ্যাঁ, মাইক্রোস্কোপিক্যালি এম। এম কি কি? আচ্ছা, অ্যান্টিজেন গুলোর সঙ্গে বাইন্ডিং করা ছাড়া ইউভি রে দিলে কালার দেখা যাবে না, এটাই রুলস। ঠিক আছে, কালার শো করার জন্য বা চিকমিক করার জন্য কি করতে হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করতে হবে। তাহলে শুধুমাত্র আমার ইউভি লাইট ফেললে আপনার ফ্লুorescent গুলা কি করবে? লাইট রিফ্লেকশন করবে, এছাড়া লাইট রিফ্লেকশন হবে না। ওকে, না তোমার লাভ কি হতো? না তো লাভই হতো না, আমি কিভাবে বুঝবো? আচ্ছা, সো আমরা কি বলতেছিলাম জানো? সেম হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি দুটো এম, একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, ঠিক না? একটা ল্যাপ্রোসিস করে, একটা টিউবারকুলোসিস করে। আর এটা হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা আনসার আপনারা জানেন যে মাইকোপ্লাজমা কোনো সেল ওয়ালি নেই, তো যার সেল ওয়ালি নাই সে কিভাবে কালার নিবে? এই জন্য মাইকোপ্লাজমাকে কি করা যায় না? গ্রাম স্টেনিং করা যায় না। আর মাইকোব্যাকটেরিয়াম কেউ করা যায় না। কেন? এটা আনসার জানতে হবে। মাইকোব্যাকটেরিয়ামকে আপনি যদি তাকান, এই যে ইজ দ্য মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে এর ইনার একটা সেল মেমব্রেন আছে, আউটার সেল ওয়ালও আছে। তাহলে ভাই কেন গ্রাম স্টেনিং করা যাবে না? বিকজ এর সেল ওয়ালের বাইরে একটা এক্সট্রা লেয়ার থাকে, এই লেয়ারটার নাম হচ্ছে মাইকোলিক অ্যাসিড। ইট ইজ দ্য লিপিড ওয়েক্সি সাবস্টেন্স, এবং এটা এতটাই ঠিক, এতটাই মোটা যে আপনার গ্রাম স্টেনিং এর যে কালারগুলো আছে বা যে ডাইগুলো আছে, সেই ডাইগুলা কখনোই মাইকোলিক অ্যাসিড লেয়ার ক্রস করতেই পারে না। তাহলে ডাই যদি মাইকোলিক অ্যাসিড লেয়ার ক্রস করতেই না পারে, তাহলে কি এদেরকে ডায়াগনোসিস করা সম্ভব? করা সম্ভব না। তাহলে কিভাবে ডায়াগনোসিস করা সম্ভব গ্রাম স্টেনিং ছাড়া? তখন যে স্টেনিং করতে হয় এটাকে আমরা বলি অ্যাসিড ফাস্ট স্টেনিং। অ্যাসিড ফাস্ট স্টেনিং বা কিভাবে করব দেখেন, এই স্টেনিং করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন একটা ডাই ইন্ট্রোডিউস করতে হবে, যার ডাইটার নাম হচ্ছে কার্বল ফিউশন। কার্বল ফিউশন, এই কার্বল ফিউশন কিন্তু নরমাল ডাইয়ের মতো না। এই এই যে ডাইটা আছে, এই ডাইটা কিন্তু ইজিলি কি করতে পারে? আপনার এই যে মাইকোলিক অ্যাসিডের লেয়ারটাকে ক্রস করতে পারে, এবং ক্রস করে কি করে আপনার এই যে আপনার কি বলে নাম কি এটার সেল ওয়াল আছে, সেল ওয়ালের সঙ্গে বাইন্ড করতে পারে। এরপর আপনি কি করেন? অ্যালকোহলের মধ্যে চুবান না? কিন্তু মজার কথা হচ্ছে এই যে এই এটাকে যদি আপনি অ্যালকোহলে চুবান, এটাকে যদি আপনি অ্যালকোহলে চুবান, নরমালি অ্যালকোহল কি করে? আউটার সেল মেমব্রেনের লেয়ারটাকে ডিসলভ করে ফেলে। বাট মাইকোলিক অ্যাসিডের লেয়ার, বাট এটা এতটাই ঠিক যে একটা অ্যালকোহল দিয়ে একে কখনোই ডিসলভ করা যায় না। বুঝছেন কথাটা? এই জন্য ডিসলভ যেহেতু করা যায় না, হ্যাঁ, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে অ্যালকোহল বা অ্যাসিডের উপস্থিতিতে, অ্যালকোহল, হ্যাঁ, বা অ্যাসিডের উপস্থিতিতে সে কি করে থাকে? সে আপনার এই কার্বন ফুসিন ডাইগুলাকে স্ট্রংলি আটকে থাকে, ফাস্টলি আটকে থাকে। এই জন্য দেখে বলি অ্যাসিড ফাস্ট ট্রেনিং। দেখি বুঝছেন? বুঝেন না মনে হয়। বলেন, এটা কি বুঝছেন? আমার ফোনে খুব ঝামেলা করতেছে, কাজ করতেছে না, কিছু দেখতেছি না। আমার ফোনে আজকে কাজ করতে পারি, ফোনে আসতেছে না আপনাদের কথাবার্তা, বারবার ক্রস করতে হইতেছে। বুঝেন না এটা? এটা বুঝেন নাই? আচ্ছা, এটা সিম্পল বিষয়। ধরেন ইট ইজ দ্য মাইকোলিক অ্যাসিড, ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্লাজমা মেমব্রেন লেয়ার, ওয়ান কাইন্ড অফ সেল মেমব্রেন লেয়ার। ওকে, এখানে একটা ইনার সেল লেয়ার আছে, এখানে আমি ধরেছি এটা একটা আউটার সেল লেয়ার, ঠিক আছে? আপনি এখানে কি ঢুকাইছেন? কার্বন ফুসিন ঢুকাইছেন। কার্বন ফুসিন কি করলো? কার্বন ফুসিন গিয়ে ঢুকে গেল, ঢুকে কি করলো? এই যে সেল মেমব্রেন আছে, সেল ওয়াল আছে, সেল ওয়ালের সঙ্গে বাইন্ড করলো। তারপর আপনি নর্মালি কি করেন মনে আছে? নর্মালি কি করেন? এরপর আপনি তাকে আয়োডিনের মধ্যে চুবাবেন, আয়োডিনের সঙ্গে কি করবে? কার্বন ফুসিন বাইন্ড করবে, তখন কি হবে? আয়োডিন কার্বন ফুসিন কমপ্লেক্স ফর্মেশন হবে।
তারপর আমরা কি করি, অ্যালকোহলের মধ্যে চুবাই না? অ্যালকোহলের মধ্যে চুবাইলে কি হয় মনে আছে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে? আমরা যখন অ্যালকোহলের মধ্যে চুবাই তখন কি হয়, অ্যালকোহল কি করে তার আউটার যে লিপিড লেয়ারটা আছে সেই লেয়ারটাকে ডিজলভ করে ফেলে। তখন কি হয়, তখন ওই যে মনে আছে আমার 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 কি আগেটা কি ছিল, আমার একটু যে পড়েছিলাম যে আয়োডিন কমপ্লেক্স ছিল, সেই কমপ্লেক্সটা কি ছিল, ফল অফ ছিল না? ফল অফ হয়ে গেছিল, পড়ে গেছিল না? পড়ে যাওয়ার কারণে কি হয়েছিল, কালারটা ডিজলভ মানে ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে গেছিল, হারাই গেছিল, কালার ছিল না। কিন্তু এই মাইক্রোলিক সিডটা এতটাই মোটা, এটাকে যখন আপনি অ্যালকোহলের মধ্যে চুবাবেন তখন অ্যালকোহল আগের মতো করে এটাকে ফুললি ডিজলভ করতে পারবে না। অ্যালকোহল আগের মতো করে এটাকে ফুললি ডিজলভ করতে পারবে না। তাহলে আগের মতো যদি ফুললি ডিজলভ করতে না পারে তাহলে কি হবে, আউটার লেয়ার রয়ে গেল। আর আউটার লেয়ার যদি রয়ে যায় তাহলে কার্বন ফুসিন আয়োডিনের যে কমপ্লেক্স ফর্মেশন হয়েছে সেটা কি ফলো আপ হবে? হবে না। তাহলে কি হলো, অ্যাসিড বা অ্যালকোহলের উপস্থিতিতে আপনার এই ব্যাকটেরিয়াটা হ্যাঁ স্ট্রেনের সঙ্গে ফাস্টলি আটকাই থাকলো। এই জন্য এটাকে বলি অ্যাসিড ফাস্ট ট্রেনিং। ওকে, ক্লিয়ার এবার? ওকে, আরেকজন করেছে কোশ্চেন করেছিল মনে হয় যে ধরেন এটা হচ্ছে একটা ট্যাগিং, কালার চেঞ্জ করে দিই, ধরেন এটা হচ্ছে একটা ট্যাগিং এন্ড একটা ব্যাকটেরিয়া, ধরেন একটা জিনিস বোঝা ট্রাই করেন ভাই। ধরেন এটা হচ্ছে একটা স্যাম্পল, অনেক বড় একটা স্যাম্পল। এই স্যাম্পলের মধ্যে ধরেন কথার কথা 6টা অ্যান্টিবডি আছে। আপনি 6টা অ্যান্টিবডি পাঁচটার মধ্যে কি করলেন, ট্যাগিং করে দিলেন। এখন যদি আপনি এখানে ইউভি লাইট ফেলান তাহলে কি হবে, তাহলে কি লাইট দেখা যাবে না? ইউজুয়ালি দেখা যাবে না, দেখা গেলেও খুবই ডিসোসিয়েট হবে। কেন? বিকজ এই 6টা জিনিস যখন পুরো একটা বিশাল জায়গার মধ্যে ছড়াই ছিটাই থাকবে, হ্যাঁ তখন কি হবে, ডাইলুটেড হয়ে যাবে। যদি এটা ডাইলুটেড হয়ে যায় তখন আপনি কি যতই ইউভি লাইট ফেলান না কেন, আপনি তো ইউভি লাইটটা একটা বড় জায়গায় ফেলাবেন না। ইউভি লাইট এটা কি, এটা স্পেসিফিক স্ট্রাকচার বা একটা স্পেসিফিক প্যাটার্নের লাইট। তাহলে লাইটটা যখন আপনি ফেলাবেন এটা কি হবে, অনেক বড় জায়গাতে থাকবে না। তখন যেহেতু আমার অনেক বড় জায়গার মধ্যে যখন আমার এই অ্যান্টিবডিগুলো থাকবে তখন ডাইলুটেড হয়ে যাবে। আর ডাইলুটেশনের জন্য কি হবে, আমি ইউভি লাইট ফেলালেও প্রপারলি এখানে আমার কালার শেপটা বোঝা যাবে না। আর সে বোঝা গেলেও দেখা যাবে কি যে একটা এখানে চলতেছে একটা এখানে চলতেছে, তাহলে স্পেসিফিক কোনো প্যাটার্ন বোঝা যাবে না। ওকে, কিন্তু যদি এগুলা একটা ট্রিপোনামা প্যালিডিয়ামের সঙ্গে আটকে থাকে, যদি এটা ট্রিপোনামা প্যালিডিয়ামের সঙ্গে আটকে থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু এখন ট্রিপোনামা প্যালিডিয়াম ছোট, তাহলে ওর গায়ে যখন অ্যান্টিবডিগুলো আটকে থাকবে তাহলে এগুলো কি হয়ে গেল, কনসেন্ট্রেট হয়ে গেল। হ্যাঁ, এবং কনসেন্ট্রেট হইলো আবার একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে। তাহলে আপনি যখন লাইটটা ফেলাবেন তাহলে কি হবে, এখন প্রপারলি আপনি এটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন এবং প্যাটার্নটা দেখতে পারবেন। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আলাইজান বুঝছেন কিনা? সো এটা মনে রাখেন। ওকে, ঝামেলা করার জন্য মুসলিম হবে না, শেষ, সিম্পল হিসাব। এরপর হচ্ছে লিজনেলা এবং ক্লামাইডিয়া, এরাও কিন্তু আলটিমেটলি কি হয় না, আমার গ্রাম স্টেনিং দিয়ে ডায়াগনোসিস করা যায় না। লিজনেলা এবং ক্লামাইডিয়া এগুলো অনেক কথাবার্তা আছে, এগুলো আমি বলতে চাচ্ছি না এখন আপনাদের। ওকে, এক্সো এন্ড এন্ডোটক্সিন, এন্ডোটক্সিন এবং এক্সোটক্সিন। আজকে সেকেন্ড টপিক হচ্ছে আমাদের এন্ডোটক্সিন এবং এক্সোটক্সিন। অলরেডি আমরা এন্ডোটক্সিন নিয়ে আগের দিন কথাবার্তা বলে ফেলছি এবং এন্ডোটক্সিন নিয়ে আপনারা অনেক কিছু জানেন। যে আমরা যখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আউটার সেল মেমব্রেন দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে আউটার সেল মেমব্রেনের যেহেতু এটা লিপিড বাইলেয়ার, ইনার লেয়ারটা নরমাল ফসফোলিপিডের মতো, কিন্তু আউটার লেয়ারটা, আউটার লিপিড লেয়ারে আউটার যে লেয়ারটা ছিল, আউটার যে লিফলেট ছিল সেটা কিন্তু নরমাল ফসফোলিপিডের মতো না, সেটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এবং সেটা স্ট্রাকচার যখন আমি দেখেছিলাম, আমরা দেখেছিলাম কি সেখানে ডাইস্যাকারাইড ছিল, তার নিচে কতগুলো ফ্যাটি অ্যাসিড চেইন ছিল, উপরে একটা কার্বোহাইড্রেট ছিল এবং মাথার মধ্যে কতগুলো ফুলের মতো কতগুলো পলিস্যাকারাইড চেইন ছিল, ঠিক না? এবং আমরা বলেছিলাম এই যে ডাইস্যাকারাইড এবং এই যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে এটাকে আমরা একসঙ্গে বলেছিলাম লিপিড এ, মাথাটাকে বলেছিলাম কার্বোহাইড্রেট কোর, আর উপরের দিকে জিনিসগুলোকে বলেছিলাম পলিস্যাকারাইড চেইন। ওকে, তাহলে এই যে এই অংশটুকু আমরা কি বলি, লিপিড এ, আর পুরো জিনিসটাকে আমরা একসঙ্গে কি বলি, এন্ডোটক্সিন, ওর অপর নাম হচ্ছে লিপোপলিস্যাকারাইড, লিপোপলিস্যাকারাইড যার সংক্ষেপ নাম হচ্ছে এলপিএস। ওকে, এবং মনে রাখবেন এখানে যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে এটাকে আমরা বলি মাইরিস্টিক অ্যাসিড। এটা হচ্ছে একমাত্র অ্যাসিড যেটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, যেটা আর কোনো হিউম্যান বডি বা অন্য কোনো প্রাণীর বডিতে পাওয়া যায় না, এই স্পেসিফিক অ্যাসিডটা যার নাম হচ্ছে মাইরিস্টিক অ্যাসিড।
ওকে, যেটা আমার লিপিডের একটা ইন্টিগ্রেট উপাদান। হ্যাঁ, এটা শুধুমাত্র লিপিডের মধ্যে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তাহলে পুরো অংশটাকে আমরা কি বলি? এন্ডোটক্সিন বলি। কি বলি? এন্ডোটক্সিন। এবং এটা কার অংশ? মনে রাখবেন, এটা কিন্তু ব্যাকটেরিয়া তৈরি করে না, ব্যাকটেরিয়া সিক্রেশন করে না, এটা ব্যাকটেরিয়ার বডির পার্টস। It is the integral components of the gram-negative bacteria. Specifically, it is the integral components of the outer cell membrane or outer leaflet of the gram-negative bacteria. তাহলে মনে রাখতে হবে এন্ডোটক্সিন শুধুমাত্র কোথায় পাওয়া যেতে পারে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্ষেত্রে পাওয়া যেতে পারে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্ষেত্রে এন্ডোটক্সিন পাওয়া যায় না। এবং এন্ডোটক্সিন কখনো ব্যাকটেরিয়াগুলা সিক্রেট করে না, বরং এগুলা ব্যাকটেরিয়ার নিজস্ব অংশ। ওকে, এবং মজার বিষয় হচ্ছে যে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যদি আপনার বডিতে থাকে, সে জীবনও এন্ডোটক্সিমিয়া করতে পারবে না। কেন? বিকজ এন্ডোটক্সিন তো তার বডির অংশ। তাহলে কখন সে এন্ডোটক্সিমিয়া করবে? যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন, ওই অ্যান্টিবায়োটিক গুলা যদি তার ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করে ফেলে, এবং ডিস্ট্রয় করার পরে যদি তার এন্ডোটক্সিনটা একদম ইন্টিগ্রেট থেকে যায় এবং সেটা যখন ব্লাডে যায়, তখন গিয়ে সে শুধুমাত্র কি করতে পারবে? এন্ডোটক্সিমিয়া করতে পারে। তার অর্থ হচ্ছে এরা নিজে থেকে এন্ডোটক্সিমিয়া করে না, আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে মারার কারণে এরা এন্ডোটক্সিমিয়া করে। ক্লিয়ার? So endotoxin, it is the integral components of the gram negative bacteria. নরমাল অবস্থায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিমিয়া করতে পারে। এন্ডোটক্সিমিয়া মানে হচ্ছে এন্ডোটক্সিন ইন দা ব্লাড। তাহলে এন্ডোটক্সিমিয়া করতে পারে না, তখনই করতে পারে যদি আপনি কোনোভাবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করতে পারেন। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন ডিস্ট্রয় হয়ে যায়, ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, তখনই শুধুমাত্র তার এই ইন্টিগ্রাল কম্পোনেন্টটা বের হয়ে ব্লাডে গিয়ে এন্ডোটক্সিমিয়া করতে পারে। ঠিক আছে? এবং এখন একটু খেয়াল করে দেখেন ভাইয়া, একটু ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে একটু সমস্যা হয়ে যাবে। আগে ভালোভাবে বুঝেন আপনারা। খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম লিপিড এ, আমরা এটা বলেছিলাম লিপিড এ যে সাবস্টেন্সটা আছে, ইট ইজ দ্য প্যাথোজেনিক স্ট্রাকচার, বাট ইট ইজ নট দ্য ইমিউনোজেনিক স্ট্রাকচার। প্যাথোজেনিক মানে হচ্ছে যে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যদি আপনার বডিতে কোনো রোগ তৈরি করতে চায়, বা আপনার বডিতে যদি টক্সিন ইফেক্ট ফেলাইতে চায়, তাহলে সেই টক্সিন ইফেক্টটা কে তৈরি করে? লিপিডে। তাহলে লিপিডে হচ্ছে আপনার ডিজিজ তৈরি করার অংশ, এটাকে বলা হয় প্যাথোজেনিক স্ট্রাকচার। বাট এটা ইমিউনোজেনিক না। তার অর্থ হচ্ছে লিপিডে কখনোই আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে না। এবং আমরা জানি যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, এই তিনটা সাবস্টেন্সের মধ্যে লিপিড সবচেয়ে দুর্বল ইমিউনোজেনিক সাবস্টেন্স। এই জন্য লিপিড এ আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে না। তাহলে কে করে? এই যে দেখেন মাথার মধ্যে কতগুলা ফুলের মতো, কতগুলা ফেদারের মতো অংশ দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে পলিস্যাকারাইড চেইন। এরা হচ্ছে নন প্যাথোজেনিক বাট হাইলি ইমিউনোজেনিক। তার অর্থ হচ্ছে পলিস্যাকারাইড চেইন কখনো কোনো রোগ তৈরি করতে পারে না, কিন্তু এরা ইমিউনোজেনিক, অর্থাৎ তারা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে। এবং মজার কথা হচ্ছে পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সবার যদি লিপিডে থাকে, অবশ্যই আছে, সবার লিপিডে সেম। স্যালমোনেলা লিপিডে যা, স্ট্রিগেলার লিপিডে তা, সিউডোমোনাস লিপিডে তা, ঠিক আছে, ইকোলাই লিপিডে তা, সবার ক্ষেত্রে লিপিডে সেম। কিন্তু তাদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে পলিস্যাকারাইড চেইনে। সিগেলার যে পলিস্যাকারাইড চেইন, সেটা কখনো স্যালমোনেলা হবে না। আবার এমন হতে পারে স্যালমোনেলার বিভিন্ন স্ট্রেইন আছে, এক একটা স্ট্রেইনের এক এক রকম পলিস্যাকারাইড চেইন। তার অর্থ হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে এন্ডোটক্সিনের মধ্যে কোনটা ভ্যারি করে? পলিস্যাকারাইড চেইন ভ্যারি করে। কোনটা কখনো ভ্যারি করে না? লিপিডে ভ্যারি করে না। কোনটা রোগ তৈরি করে? লিপিডে রোগ তৈরি করে। কোনটা রোগ তৈরি করে না? পলিস্যাকারাইড চেইন রোগ তৈরি করে না। কোনটা ইমিউন রেসপন্স ক্রিয়েট করে? পলিস্যাকারাইড চেইন করে। কোনটা করে না? লিপিডে করে না। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে পলিস্যাকারাইড চেইনগুলো আছে, এগুলোকে সংক্ষেপে আমরা বলি সোমাটিক ও অ্যান্টিজেন। এগুলোকে আমরা সংক্ষেপে কি বলি? সোমাটিক ও অ্যান্টিজেন। আচ্ছা, আগের ক্লাসে বলেছিলাম ব্যাকটেরিয়াম মানে হচ্ছে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড, আর সেপ্টিসিমিয়া হচ্ছে যখন কোনো একটা ব্যাকটেরিয়া আমার ব্লাডে গিয়ে প্রলিফারেশন করে, হ্যাঁ, সাইন সিম্পটম ফর্মেশন করে, তখন তাকে আমরা বলি সেপ্টিসেমিয়া। এটা আমরা জানি, আগে বলবো না দরকারে। এখন আসেন, তাহলে আমি কি বলেছিলাম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন ডিস্ট্রয় হয়ে যায়, তখনই শুধুমাত্র এন্ডোটক্সিন গুলো রিলিজ হয়, তখন এন্ডোটক্সিমিয়া হয়, তারপর এন্ডোটক্সিন শক তৈরি করে। ওকে, এবং আমরা যদি এন্ডোটক্সিনের একটু ক্যারেক্টার দিকে তাকাই, আমরা দেখবো এন্ডোটক্সিন হচ্ছে হিট স্টেবল। তার অর্থ হচ্ছে টেম্পারেচার দিয়ে এন্ডোটক্সিনকে মারা যায় না। 100 ডিগ্রি তাপমাত্রায় 1 আওয়ার রাখলেও এন্ডোটক্সিন ডিস্ট্রয় হয় না। অর্থাৎ হিট দিয়ে এন্ডোটক্সিন ডিস্ট্রয় করা সম্ভব নয়। এবং এন্ডোটক্সিনের বিরুদ্ধে কোনো প্রোটেক্টিভ অ্যান্টিবডি ফর্মেশন হয় না। তার অর্থ হচ্ছে একটা পেশেন্ট, ধরেন একটা মানুষ, এটা আবির্ভাব ধরেন, আমি কোনোভাবে ধরেন শ্রীগেলা দ্বারা আক্রান্ত হইলাম, এবং শ্রীগেলা আমার বডিতে কি করছে? এন্ডোটক্সিন রিলিজ করছে কোনোভাবে, এবং আমি আক্রান্ত হইলাম। তাহলে নর্মালি কি হয়?
নরমালি এটাই হয় যে আপনার বডিতে যখন কোনো একটা টক্সিন বা কোনো একটা সাবস্টেন্স প্রবেশ করে, কথা কথা এন্ডোটক্সিন, নরমালি আপনার ইমিউন সিস্টেম কি করে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন করে, ঠিক আছে। কিন্তু মজার কথা কি, মজার কথা হচ্ছে এই যে অ্যান্টিবডি ফর্মেশন হয় সেটা আমাকে পরবর্তী সাবসিকুয়েন্ট এক্সপোজার থেকে রক্ষা করে, বাট এন্ডোটক্সিনের ক্ষেত্রে এমনটা হয় না। কেন হয় না? বিকজ এন্ডোটক্সিনের ক্ষেত্রে যে জিনিসটা আপনার রোগ তৈরি করে সেটা হচ্ছে লিপিডে, আর যে জিনিসটা ইমিউন রেসপন্স তৈরি করে সেটা হচ্ছে পলিস্যাকারাইড চেইন। এবং আমি আগেই বলেছিলাম বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট থাকে, বিভিন্ন স্ট্রেন থাকে, স্ট্রিগেলার হাজার হাজার স্ট্রেন আছে। একটা স্ট্রেন আপনাকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে, পরের বার সে অ্যাটাক করলো অন্য স্ট্রেন দিয়ে, তাহলে আপনার কি আগের অ্যান্টিবডি আপনাকে প্রিভেন্ট করতে পারবে? পারবে না। কেন পারবে না? বিকজ নতুন যে স্ট্রেন আপনাকে অ্যাটাক করেছে তার তো স্ট্রেন ডিফারেন্ট, তার পলিস্যাকারাইড চেইনে অ্যান্টিজেন তো ডিফারেন্ট, আর আপনার তৈরিকৃত অ্যান্টিবডি তো ডিফারেন্ট। তাহলে নতুন অ্যান্টিবডি আর এই অ্যান্টিজেন তো বিক্রিয়া করবে না, কমপ্লেক্স ফর্মেশন করবে না, তাহলে এরা কিভাবে আপনাকে প্রিভেন্ট করবে? এই জন্য এন্ডোটক্সিনের বিরুদ্ধে ইউজুয়ালি কোনো প্রোটেকশন এন্ড অ্যান্টিবডি থাকে না। এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? আরে কিছু আমার ল্যাপটপ ফোনে কি আজকে। গুড। সো আরটা কি, নো ভ্যাকসিন। ভ্যাকসিন জিনিসটা কি পড়া শিখছি, এন্ডোটক্সিনের বিরুদ্ধে বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো ভ্যাকসিন পাওয়া যায় না, স্পেশালি এন্ডোটক্সিনের বিরুদ্ধে কোনো ভ্যাকসিন ফর্মেশন করা যায় না। তাহলে ভাই ভ্যাকসিন কিভাবে ফর্মেশন করা হয় দেখি আমরা। হোয়াট ইজ ভ্যাকসিন এটা দেখবো আমরা। ভ্যাকসিন বোঝার আগে একটু বুঝি এক্সোটক্সিন কি। কি বুঝেন নাই বলেন, কি বুঝেন নাই? বুঝেন নাই, বুঝছি। আচ্ছা ধরেন সিম্পল বিষয়, ধরেন এটা হচ্ছে শ্রীগেলা, এটার নাম হচ্ছে এ শ্রীগেলা। কেন? ধরেন এটা হচ্ছে শ্রীগেলা এন্ডোটক্সিন, এটা হচ্ছে শ্রীগেলা এন্ডোটক্সিন, এটা হচ্ছে লিপিডে, এটা হচ্ছে লিপিডে, আর এটা হচ্ছে পলিস্যাকারাইড চেইন। এই শ্রীগেলা এ দিয়ে আপনাকে অ্যাটাক করলো, এই শ্রীগেলা দিয়ে আপনাকে অ্যাটাক করলো, ভাই একটু কাজ আছে আজকে তাদের পড়তে হবে। এই শ্রীগেলা এ আপনাকে অ্যাটাক করলো, ঠিক আছে। অর্থাৎ ধরেন এটা হচ্ছে আবির ভাইয়া, আবির ভাইয়ের বডিতে শ্রীগেলা অ্যাটাক করলো এবং কোনোভাবে সে তার এন্ডোটক্সিন রিলিজ করলো। তাহলে এখন আবির ভাইয়ের বডিতে, এটা ধরেন আবির ভাইয়ের বডি, আবির ভাইয়ের বডিতে কি আছে, এই শ্রীগেলা এর এন্ডোটক্সিন আছে। দিস ইজ দ্য এন্ডোটক্সিন, দিস ইজ দ্য এন্ডোটক্সিন। ওকে, তাহলে আবির ভাইয়ের বডিতে এখন এন্ডোটক্সিন আছে। তো আমরা ধরেন আমি একটু এন্ডোটক্সিন ডাকি, দিস ইজ দ্য লিপিড এ এন্ড দিস ইজ দ্য পলিস্যাকারাইড। তাহলে আমি কি বলেছিলাম যে ইট ইজ দ্য এন্ডোটক্সিন, এই অংশটার নাম হচ্ছে লিপিড এ আর এই অংশের নাম হচ্ছে পলিস্যাকারাইড চেইন। এবং এটাও বলেছিলাম যে পলিস্যাকারাইড চেইন ইমিউনোজেনিক, কিন্তু লিপিড এ ইমিউনোজেনিক না। কিন্তু রোগ তৈরি করে কে? লিপিড এ। কিন্তু রোগ তৈরি করে না কে? পলিস্যাকারাইড চেইন। তাহলে আপনার বডিতে যদি এই সাবস্টেন্সের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন করার দরকার হয়, কার বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন হবে? লিপিড এর বিরুদ্ধে নাকি পলিস্যাকারাইড চেইনের বিরুদ্ধে? অবশ্যই পলিস্যাকারাইড চেইন এর বিরুদ্ধে। কেন? বিকজ পলিস্যাকারাইড চেইন ইমিউনোজেনিক, কিন্তু লিপিড এ ইমিউনোজেনিক না। তার অর্থ সে কখনো ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে না, ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে পলিস্যাকারাইড চেইন। তাহলে এখন যদি অ্যান্টিবডি ফর্মেশন হয়, কার বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন হবে? এই পলিস্যাকারাইড চেইনের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই পেশেন্টের বডিতে, মানে আবিরের বডিতে এই পলিস্যাকারাইড বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে। দিস ইজ দ্য অ্যান্টিবডি অফ পলিস্যাকারাইড এ। আমি ধরে নিচ্ছি এই স্ট্রেনটার নাম, এই স্ট্রেনটার নাম হচ্ছে এ স্ট্রেন, এই স্ট্রেনটার নাম হচ্ছে এ স্ট্রেন। তাহলে এই অ্যান্টিবডির নাম হচ্ছে অ্যান্টি এ অ্যান্টিবডি। অ্যান্টি এ অ্যান্টিবডি কেন? বিকজ এই অ্যান্টিজেনটার নাম কি দিয়েছি আমি? এ অ্যান্টিজেন। তাহলে এই অ্যান্টিবডির নাম কি? অ্যান্টি এ অ্যান্টিবডি। ওকে, আমি সুস্থ হয়ে গেলাম, আমি সুস্থ হয়ে গেলাম। তাহলে আমি যদি সুস্থ হয়ে যাই, আমার বডিতে আর কোনো এবেটা নাই, আমি অলরেডি সুস্থ, আমি অলরেডি সুস্থ, আবির ভাই সুস্থ, কিন্তু আবির ভাইয়ের বডিতে কে রয়ে গেছে? আবির ভাইয়ের বডিতে ডিজিজ ভ্যারি করে না, এন্ডোটক্সিমিয়া সেম, ডিজিজের লোকেশন সেম হতে পারে, ডিজিজের লোকেশন ডিফারেন্ট হতে পারে, কিন্তু কাহিনী সেম, এন্ডোটক্সিমিয়া। এছাড়া আরো রোগ তৈরি করে, রোগ তৈরি করতে শুধুমাত্র এন্ডোটক্সিন দিয়ে রোগ তৈরি করে না, আরো ডিফারেন্ট প্রসেস আছে রোগ তৈরি করে, ওটা পরে। আমরা শুধুমাত্র এন্ডোটক্সিমিক শকের কথা বলতেছি। শক সেম, সবার জন্য সেম। যত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে সবার জন্য এন্ডোটক্সিক শক সেম, সবার জন্য এন্ডোটক্সিক শক সেম, বিকজ এন্ডোটক্সিনের লিপিড এ সেম। এই জন্য শকের ক্রাইটেরিয়া সেম হবে। এই জন্য আপনি যখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এন্ডোটক্সিক শকের
ফিচারগুলো পড়বেন, সকল ব্যাকটেরিয়ার জন্য ফিচার হবে সেম, কিন্তু ডিজিজ প্রডিউসের আরো অনেকগুলো মেকানিজম আছে, সেগুলো ভ্যারি করতে পারে, সেগুলো নিয়ে আমি আজ কথা বলতেছি না। আমরা শুধুমাত্র এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন নিয়ে কথা বলতেছি। ক্লিয়ার এবার? ওকে, সো আবির ভাইয়ের বডি থেকে ওই সালমোনেলা এ মারা গেছে, কিন্তু কি রয়ে গেছে? অ্যান্টিবডি রয়ে গেছে। এই অ্যান্টিবডিগুলোর নাম কি? অ্যান্টি এ অ্যান্টিবডি। নাও ভাগ্যের ক্রমে 3 মাস পরে নতুন করে আমি আক্রান্ত হইলাম, নতুন করে আমি আক্রান্ত হইলাম। সেই নতুন করে আক্রান্ত যদি হই, আমার বডিতে নতুন করে একটা সালমোনেলা অ্যাটাক করলো, সেম সালমোনেলা অ্যাটাক করছে। দিস ইজ দা সালমোনেলা লিপিড এ, কিন্তু এই সালমোনেলাটার নাম সালমোনেলা এ না, এই সালমোনেলার নাম সালমোনেলা বি। তাহলে ওর যে এই যে অ্যান্টিজেনটা আছে, অ্যান্টিজেনটার নাম কি? অ্যান্টিজেন বি অ্যান্টিজেন। এবং এই সালমোনেলার নাম কি? সালমোনেলা বি। জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি। এ আমাকে অ্যাটাক করছে, এখন যদি ও অ্যাটাক করে তাহলে কি হলো? আমার বডিতে এখন কি আছে? আমার বডিতে এখন আছে সালমোনেলা বির এন্ডোটক্সিন। দিস ইজ দ্য লিপিড এ, সেম আগের মতো, কিন্তু দিস ইজ কি? এটা কি? পলিস্যাকারাইড, বাট এটার নাম কি? বি পলিস্যাকারাইড। তাহলে এই অ্যান্টিজেনের নাম হচ্ছে বি অ্যান্টিজেন, আর এই অ্যান্টিজেনের অ্যান্টিবডির নাম কি? অ্যান্টি এ অ্যান্টিবডি। তাহলে অ্যান্টি এ অ্যান্টিবডি কি অ্যান্টি বি অ্যান্টিবডির সঙ্গে কখনো বাইন্ড ফর্মেশন করবে? কখনো কমপ্লেক্স ফর্মেশন করবে? কখনো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হবে কি হবে না? কখনো হবে না, বিকজ তারা তো সেম অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স না, ডিফারেন্ট। তাহলে এই যে আমার অ্যান্টিবডিগুলো ছিল, তারা কি এই সালমোনেলা বি এর বিরুদ্ধে আমাকে কোনো প্রোটেকশন দিল কি দিল না? এবার বলেন, দিল না। যদি না দেয় তাহলে আমার বডিতে কোনো প্রোটেক্টিভ অ্যান্টিবডি কি থাকলো? কোনো লাভ হইলো? হইলো না। এই জন্যই এন্ডোটক্সিনের জন্য সাধারণত কোনো প্রোটেক্টিভ অ্যান্টিবডি পাওয়া যায় না। হ্যাঁ, যদি আমাকে সালমোনেলা এ অ্যাটাক করে উইদিন 14 to 20 ডেজ, তাহলে আমি হয়তো বা প্রোটেকশন পেতে পারি। বাট এই সালমোনেলা বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এত বেয়াদব ব্যাকটেরিয়া, এরা কন্টিনিউয়াসলি স্ট্রেন চেঞ্জ করে। একই ব্যাকটেরিয়া 1 মাসের মধ্যে নতুন স্ট্রেন ফর্মেশন করে ফেলে। এই জন্য আগের অ্যান্টিবডি দিয়ে কোনো কাজ হয় না, এই জন্য কোনো প্রোটেক্টিভ অ্যান্টিবডি লাভ হয় না। কার ক্ষেত্রে? এন্ডোটক্সিনের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু ঠিকই সে ডিজিজ প্রোডাকশন করতেছে। কেন? কারণ ডিজিজ যে প্রোডাকশন করতেছে সে তো কে? লিপিডে, এবং লিপিডে তো ঠিকই সেম, সে তো ঠিকই রোগ তৈরি করতেছে আপনাকে। তাকে মারার জন্য তো কোনো অস্ত্র আপনার হাতে নাই, কেন কিভাবে মারতে পারবেন? তাকে মারতে হলে তো আমাকে অ্যান্টিবডি প্রোডাকশন করতে হয়, বাট এই বেটা এত বেয়াদব, সে তো আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেটই করে না, তাহলে কিভাবে অ্যান্টিবডি ফর্মেশন হবে? এবং এদের বিরুদ্ধে কোনো ভ্যাকসিন প্রোডাকশন করা যায় না। কেন করা যায় না দেখাচ্ছি ভাইয়া। এবার আসেন এক্সোটক্সিন কি। দেখেন আমি বলতেছি এক্সোটক্সিন ইট ইজ রিলিজ ফ্রম, মানে এটা কোনো ইন্টিগ্রাল স্ট্রাকচার না, এটা সাবস্টেন্স যেটা কোন একটা ব্যাকটেরিয়া প্রোডাকশন করে, তৈরি করে, সিক্রেট করে। কোন ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ? নো, বোথ। তার অর্থ এক্সোটক্সিন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়ার অংশ। এক্সোটক্সিন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়ার অংশ। সবাই তো করতে পারে না। আপনি দিলেই যে তারা টক্সিমিয়া প্রোডাকশন করবে তা না। এদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যে আপনি এরা লোকালাইজ থাকে ইউজুয়ালি, ঠিক আছে? লোকালাইজ থাকার কারণে ইজিলি তারা মানে টক্সিমিয়া প্রোডাকশন করবে না। যখন তারা ব্লাডে চলে যায়, যখন পুরো ব্যাকটেরিয়াটা ব্লাডে চলে যায়, ব্লাডে চলে যাওয়ার পরে যখন আপনি তাকে অ্যান্টিবায়োটিক দেন, তখন শক হইতে পারে। কিন্তু নর্মালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো কোনোটা লোকালাইজ জায়গায় সীমাবদ্ধ থাকে, এই জন্য মেরে ফেললেও তারা ব্লাডে যেতে পারে না, বিকজ ওরা ওই প্লাজমার মধ্যে ওই ইএসসিএফ এর মধ্যে রয়ে যায়, এবং ইসিএফ এর মধ্যে ম্যাক্রোফেজ গুলা কি করে ফেলে? ওকে ডিসলভ করে ফেলে। এই জন্য ইউজুয়ালি এন্ডোটক্সিমিয়া হয় না, ঠিক আছে? হ্যাঁ হবে, কিন্তু তাকে তো প্রোটেকশন দিল না। নেওয়াজ আপু, সালমোনেলা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি প্রোডাকশন হবে, কিন্তু সেটা কি তাকে প্রোটেকশন দিল? প্রোটেকশন মানে কি? প্রোটেকশন মানে আগে থেকে রেডি থাকা। কিন্তু আপনি তো অ্যাটাক হওয়া গেলেন, অ্যান্টিবডি প্রোডাকশন হইলো, কিন্তু আপনি তো রোগে আক্রান্ত হয়ে গেলেন, আপনাকে কি কোনো প্রোটেকশন দিল? অ্যান্টিবডি দিল না, এটা তো নতুন করে তৈরি হয়েছে। আগের অ্যান্টিবডি কি প্রোটেকশন দিছে? দেয় নাই। যদি নতুন করে বি অ্যান্টিবডি ফর্মেশনও হয়, সেই অ্যান্টিবডি দিয়ে আপনার এবারে আক্রমণে কোনো কোনো হেল্প হইলো? হইলো না। ওকে, আচ্ছা এবার আসলে তাহলে এক্সোটক্সিনটা কি? এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়া থেকেই তৈরি হয়, রিলিজ হয়। ভাই একটু তাদের পড়াচ্ছি ভাই, একটু কাজ আছে এই জন্য। ওকে, আচ্ছা আর ফ্লোর পড়ে দাও। দেখেন সমস্যা নেই, এটা ইজি টপিক, বুঝবেন ইনশাআল্লাহ। ওকে, আজকে টপিকটা একদম ইজি, এই জন্য ভাই একটু তাদের পড়াচ্ছি। ওকে, সমস্যা নেই, পারবেন।
আর না হলে তো আমি নেক্সট ক্লাসে আসি, নেক্সট ক্লাসে কোশ্চেন করি, যদি না বুঝেন নেক্সট ক্লাসে কোশ্চেন করি, আবার বুঝাই কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। ওকে, তাহলে আমরা বললাম যে এই যে এক্সোটক্সিন আছে এটা কি লিপোপলিস্যাকারাইড, এটা কি লিপিড পলিস্যাকারাইড না, এক্সোটক্সিন প্রোটিন স্ট্রাকচার। এবং আমি একটু আগে বলেছিলাম যে কোনো প্রোটিন স্ট্রাকচার সবচেয়ে ভালো ইমিউনোজেনিক, তার অর্থ হচ্ছে এক্সোটক্সিন মাস্ট বি আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করবেই করবে। এবং মজার কথা হচ্ছে এটা প্যাথোজেনিকও, তাই অর্থ হচ্ছে যে আগেরটা যেমন লিপিড এবং পলিস্যাকারাইড দুটা আলাদা পার্ট ছিল, লিপিড পার্টটা রোগ তৈরি করতো, পলিস্যাকারাইড পার্টটা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতো, এখানে এমন কিছু নাই, এখানে একটাই স্ট্রাকচার প্রোটিন, এবং সেই রোগ তৈরি করে আবার সেই ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, সেই রোগ তৈরি করে এবং সেই ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, এবং এক্ষেত্রে ভ্যারিয়েন্ট চেঞ্জ করার তেমন উপায় নাই, অর্থাৎ এক্সোটক্সিনের তেমন কোনো স্ট্রেন পাওয়া যায় না, প্রায় সেম। ডিপথেরিয়া এক্সোটক্সিন তৈরি করলে একই, সেই ডিপথেরিয়া যেখান থেকে আসুন কেন সে যদি এক্সোটক্সিন প্রোডাকশন করে সেম এক্সোটক্সিন, বিকজ তার স্ট্রেন চেঞ্জ করার কোনো উপায় নাই, সে একই স্ট্রাকচার দিয়ে রোগ তৈরি করে আবার ওই একই স্ট্রাকচার দিয়ে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে। সো দিস প্রোটিন স্ট্রাকচার বোথ ইমিউনোজেনিক এন্ড অলসো প্যাথোজেনিক। আর যেহেতু সে ইমিউনোজেনিক অর্থাৎ যেহেতু সে অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে, তাহলে কি হবে, অলরেডি বুঝে গেছে, না বোঝার এখন কিছু নাই, তাহলে সে কি করতে হবে, আপনাকে প্রোটেকশন দিতে পারবে। কেন কেন পারবে, সিম্পল, এটা চাবি ভাইয়া, তাই ভাইয়া আমি ভাইয়া ওকে। সো দিস ইজ দা ভাইয়া। সো ধরেন একটা ডিপথেরিয়া আমাকে অ্যাটাক করলো, ডিপথেরিয়া, এবং ডিপথেরিয়া কি করলো, আমাকে অ্যাটাক করে এক্সোটক্সিন রিলিজ করলো, এক্সোটক্সিন, এবং এই এক্সোটক্সিনটা ব্লাডে আসলো, ব্লাডে আসার কারণে এই এক্সোটক্সিনের বিরুদ্ধে কি তৈরি হলো, এক্সোটক্সিন যেহেতু এটা একটা অ্যান্টিজেন, এর বিরুদ্ধে অ্যান্টিবডি প্রোডাকশন হলো, আমি বলতে পারি এই অ্যান্টিবডির নাম হচ্ছে অ্যান্টিটক্সিন, অ্যান্টিবডি। ওকে, এই অ্যান্টিবডি প্রোডাকশন হলো, এবং একটা সময় গিয়ে আমি সুস্থ হয়ে গেলাম, সো আমার ডিপথেরিয়া ডিজলভ হয়ে গেল, আমি সুস্থ। কিন্তু আমার বডিতে তৈরিকৃত অ্যান্টিবডি তো রয়ে গেছে, মানে অ্যান্টিটক্সিন তো রয়ে গেছে, ওকে, আমি কিন্তু সুস্থ হয়ে গেছি। 10 দিন পরে বা 1 মাস পরে বা 3 মাস পরে বা 6 মাস পরে আমাকে পুনরায় ডিপথেরিয়া অ্যাটাক করলো, এবং সে আবারও কি তৈরি করলো, এক্সোটক্সিন প্রোডাকশন করলো। কিন্তু মজার কথা হচ্ছে এই এক্সোটক্সিন আর আগের এক্সোটক্সিন কিন্তু সেম, তাহলে এই এক্সোটক্সিন আর আগের এক্সোটক্সিন যদি সেম হয়, আমার বডিতে কিন্তু আগে থেকেই অ্যান্টিটক্সিন প্রোডাকশন করা আছে, তাহলে এই অ্যান্টিটক্সিন কি করবে, এই এক্সোটক্সিনকে নিউট্রালাইজ করে ফেলবে না, তাহলে আমি কি হবে, আমার কি আর ডিপথেরিয়া হবে, হবে না। এই জন্য দেখা যায় যে আপনি একবার যদি এক্সোটক্সিন দ্বারা আক্রান্ত হন, তাহলে পরের বার আপনি আর এক্সোটক্সিন দ্বারা আক্রান্ত হবেন না, বিকজ আপনার বডিতে ওই এক্সোটক্সিনের বিরুদ্ধে কি থাকবে, অ্যান্টিটক্সিন থাকবে, আপনার ওই অ্যান্টিটক্সিন কি করবে, নতুন আসা এক্সোটক্সিন গুলাকে নিউট্রালাইজ করে ফেলবে, এবং আপনি সুস্থ থাকবেন। তাহলে কি হলো, আপনাকে প্রোটেকশন দিল নাকি দিল না, অবশ্যই দিল। ক্লিয়ার, এর দরকার নেই আপনাদের, আমি পড়া জানছিলাম। সো একটা কথা মনে রাখতে হবে, এক্সোটক্সিন গুলো হচ্ছে হিট লেবাইল, টেম্পারেচার দিয়ে এদেরকে ডিস্ট্রয় করা সম্ভব, টেম্পারেচার দিয়ে এদেরকে ডিস্ট্রয় করা সম্ভব, কাদেরকে, এক্সোটক্সিনকে, এবং এরা কি করতে পারে, প্রোটেক্টিভ অ্যান্টিবডি ফর্মেশন করতে পারে। আর হচ্ছে টক্সয়েড, হোয়াট ইজ টক্সয়েড, একটু বুঝে, এটা বুঝে কাজ শেষ করে দিব। হ্যাঁ, সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে প্রোটিন, তারপর কার্বোহাইড্রেট, সবচেয়ে লেস হচ্ছে লিপিড। ওকে ওকে, টক্সয়েডটা কি দেখেন, দিস ইজ দ্য ব্যাকটেরিয়া, ওকে, সো দিস ইজ দ্য একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার দুইটা ডোমেইন আছে, ডোমেইন মানে পার্ট, এই ডোমেইনটার নাম হচ্ছে প্যাথোজেনিক ডোমেইন, আর এই যে ডোমেইনটা দেখা যাচ্ছে এই ডোমেইনটার নাম হচ্ছে ইমিউনোজেনিক ডোমেইন। তার অর্থ হচ্ছে এর বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন হয় আর এটা দিয়ে সে রোগ তৈরি করে। আপনি কি করলেন, এই ব্যাকটেরিয়াটাকে নিলেন, নিয়ে হিট দিলেন, অ্যাসিড দিলেন, অথবা ফর্মালডিহাইড দিয়ে কি করলেন, এর প্যাথোজেনিক ডোমেইনটাকে ডিস্ট্রয় করে দিলেন। তাহলে এখন যদি আপনি ব্যাকটেরিয়ার দিকে তাকান, এর প্যাথোজেনিক ডোমেইন কি আছে, নাই, তাহলে এই যে ব্যাকটেরিয়াটা আছে সে কি রোগ তৈরি করতে পারবে, পারবে না। কিন্তু সে কি ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারবে, পারবে। কেন পারবে, বিকজ তার ইমিউনোজেনিক ডোমেইন কিন্তু এখনো আগের মতোই আছে। তাহলে একে যদি আমি আপনার বডিতে দিতে পারি, তাহলে সে কিন্তু কি ফর্মেশন করবে, অ্যান্টিবডি ফর্মেশন করবে, এবং নতুন করে সত্যিকার অর্থে যদি আপনাকে এই ব্যাকটেরিয়াটা অ্যাটাক করে, তাহলে আপনার বডিতে
থাকা যে অ্যান্টিটক্সিনটা আছে সে কি করবে, এই আসা নতুন আসা ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করে ফেলবে না, এক্সোটক্সিনগুলোকে ডিস্ট্রয় করে ফেলবে না? তাহলে আপনি কি প্রোটেকশন পাইলেন নাকি পাইলেন না? যদি পেয়ে থাকেন তাহলেই এটাকে আমরা বলি টক্সয়েড, এন্ড টক্সয়েড মিন ভ্যাকসিন। সো দিস ইজ দ্য ভ্যাকসিন প্রোডাকশন। ভ্যাকসিন তাহলে কি, যেখানে কোনো প্যাথোজেনিসিটি থাকবে না, বাট কি কন্টেন্ট করবে, ইমিউনোজেনিসিটি কন্টেন্ট করবে। সো দিস ইজ কল ভ্যাকসিন। ওকে, বুঝেছেন? এই জন্য আপনার পোলিও না হলেও কিন্তু আপনি ইচ্ছা করলে পোলিও ভ্যাকসিন নিয়ে পোলিও থেকে বাঁচতে পারেন, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন না আমি ভ্যাকসিন নিব না, আমি এমনি একবার আক্রান্ত হয়ে তারপর ন্যাচারালি অ্যান্টিবডি ফর্মেশন করবো, তাহলে আপনার পোলিও হয়ে গেল। আর পোলিও হইলে কি হবে, আপনার অলরেডি যা কষ্ট হওয়ার, যা সমস্যা হওয়ার সমস্যা হয়ে গেল। এরপরে যদি পোলিও আক্রমণ করেও আপনাকে আর ধ্বংস করার কিছু থাকবে না, অলরেডি আপনার অবস্থা খারাপ, ঠিক তো? এন্ডোটক্সিন কারো বিরুদ্ধে হইলে হয়েছে পারবে, কিন্তু সমস্যা কি, যে সমস্যা হচ্ছে স্ট্রেনটা চেঞ্জ করে। নেক্সট স্ট্রেনটা যেটা আসবে সেটা তো সেম স্ট্রেনিক হবে না, তার ও অ্যান্টিজেন তো সেম হবে না, ডিফারেন্ট হবে। এই জন্য আগের অ্যান্টিবডি এটাকে ডিস্ট্রয় করতে পারবে না। পারবে যদি যদি সেম স্ট্রেন দিয়ে অ্যাটাক হয় তাহলে পারবে, সেম স্ট্রেন দিয়ে অ্যাটাক হলে পারবে। ওকে ওকে ঠিক আছে ভাই, একটু কাজ আছে আজকে, তাড়াহুড়ো করলাম, একটু কিছু মনে করিয়েন না। ওকে, আজকের টপিকটা খুব ইজি টপিক ছিল, আশা করি বুঝতে পারছেন, সমস্যা থাকার কথা না। ওকে, কোনো কোশ্চেন আছে বলেন, এখন কোনো কোশ্চেন থাকলে বলেন। কিছু বুঝেন নাই বা বলেন, এখন বলেন, কোশ্চেন করেন, এখন করেন। আপনার ক্লাসে মাসে কোশ্চেন করলে তো আমি দেখতে পাই না, কারণ আমি তো তাকাই না। আর যখনই কেউ টেক্সট করে আপনার কোশ্চেনের উপরে চলে যায়। সো কোশ্চেন আমি যখন বলি যে কোশ্চেন করেন তখন করেন, এখন কোশ্চেন করেন। ডেস্ট্রয় তো হতে, ফারহান আপু কি লিখেছেন, ডেস্ট্রয় হতে হবে লিপিডকে? না না, ডেস্ট্রয় হতে হবে লিপিডকে না, ডেস্ট্রয় হতে হবে আপনার এই ব্যাকটেরিয়াকে। আপনি যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করতে পারেন তাহলে কি হবে, কমপ্লিমেন্ট সিস্টেম। আপনি তো এরপরে কাহিনী জানেন না, আপনি কি মনে করেন শুধুমাত্র অ্যান্টিজেন, মানে সিম্পল, আমি ফারহান বলতেছি না, সবাইকে বলতেছি এটা, যে এমনটা ভাবিয়ে কোনো কাজ নাই যে অ্যান্টিবডি যখন কোনো অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে তখন দুম করে নষ্ট হয়ে যায়, তা না। অ্যান্টিবডি যখন অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে তখন কিচ্ছু হয় না, ও যা ছিল তাই রয়ে যায়। তাহলে নষ্ট হয় কিভাবে, কারণ যখনই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হয় তখন সে আরেকটা জিনিসকে অ্যাক্টিভেট করে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। তখন কমপ্লিমেন্ট সিস্টেম এসে কি করে, পুরো জিনিসটাকে এনগালফ করে ফেলে। তাহলে আপনি যদি একবার অ্যান্টিজেন অ্যান্টিবডি ফর্মেশন করতে পারেন কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে, সেটা যত যেটা পার্ট, আপনি জিনিসটা সিম্পল বোঝা ট্রাই করেন। ধরেন আমি হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আমার 4টা অ্যান্টিজেন আছে, এটা একটা অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন, দুটো পা অ্যান্টিজেন। তাহলে আমি হাত দিয়ে মারপিট করি, মানে আমার হাত হচ্ছে প্যাথোজেনিক স্ট্রেন আর পা হচ্ছে আমার ইমিউনোজেনিক স্ট্রেন, কিন্তু পা দিয়ে আমি কাউকে অ্যাটাক করি না। কিন্তু আমার পায়ের বিরুদ্ধে আপনি অ্যান্টিবডি ফর্মেশন করছেন, এই অ্যান্টিবডি কি করলো, আমার পাকে ধরে বসে আছে চাপকায়া। হ্যাঁ, তাহলে আমি যখন হাঁটা ট্রাই করতেছি, আপনি যদি আমার পাকে ধরে বসে থাকেন, না আমি ছাড়বো না, আমি আপনাকে নিয়ে হাঁটা ট্রাই করতেছি, আমি কি ভালোভাবে হাঁটতে পারবো? পারবো না। তখন আমার পাশে দিতে ছিল পুলিশ অফিসার, পুলিশ অফিসার আরে এই বেটে মুড়ে হাঁটে কেন, নিশ্চয় কোনো কাহিনী আছে। আসি দেখতেছে যে আপনি আমার পা ধরে ঝুলে আছেন, বলতেছে না ছাড়বো না ছাড়বো না। পুলিশ কি কিছে, তখন আপনি বলছেন যে এই বেটা চোর, এই বেটা চোরকে মার। তখন পুলিশ কি করবে, পুলিশ কি শুধু আমার পাটা কাটিয়ে নিয়ে চলে যাবে, নাকি পুরো আমাকে ধরে পুরো জেলে ভরবে? পুলিশ অফিসার শুধু আমার পাটা কেটে ফেলে দিবে না, পুলিশ অফিসার পুরো আমাকে ধরবে, সে কিন্তু আমার হাত পা ধরবে না, আমার বুকে জামা ধরে টানিয়ে আমাকে জেলে নিয়ে যাবে। তাহলে পুরো আমাকে সে কিন্তু অ্যাটাক করে ফেললো। সো আমি জেলে গিয়ে, ক্লিয়ার পাঠান আপু, ক্লিয়ার? কোশ্চেন করেন, স্পেসিফিক কোশ্চেন করেন। কার সাপেক্ষে এক্সো এন্ড এন্ডোনেম হয়? হ্যাঁ, কার সাপেক্ষে মানে, হ্যাঁ এন্ডো মানে কি, ইট ইজ দ্য ইন্টিগ্রাল, মানে আমার অংশ, সো ইট ইজ এন্ডো, আমার নিজস্ব। এন্ডো মানে আমার, এক্সো মানে কি করতেছি, সিক্রেশন করে দিচ্ছি, মানে আমার দেহ থেকে বের করে দিচ্ছি। সো দিস ইজ দ্য সিক্রেশন, সো দিস ইজ এক্সোটক্সিন। টক্সিন সারা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, টক্সিন একটা প্রসেস, ইট ইজ দ্য ভ্যাকসিনের একটা, 5টা ভ্যাকসিনের একটা প্রসেস হচ্ছে টক্সোয়েড। আর অনেক ভ্যাকসিন আছে, লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন আছে, অনেক ভ্যাকসিন আছে, আমি জাস্ট একটা প্রসেস বললাম।
বিকজ ইট ইজ দ্য টপিক অফ ইমিউনোলজি। আর পড়াবো না। হ্যাঁ, ফার্নাম বুঝছেন। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল ইথানলের সাথে রিঅ্যাকশন করলো না। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল তো ফল অফ করবে না, কোনো ক্ষেত্রে সেল ওয়াল ফল অফ করে না। অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে বা ডিজলভ হয়ে যায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আউটার সেল মেমব্রেন। আউটার সেল মেমব্রেন যখন ডিজলভ হয়ে যায় তখন সেল ওয়ালটা এক্সপোজড হয়ে যায়, এবং সেল ওয়ালটা এতটাই পাতলা এবং সেখানে এত কম পরিমাণ কমপ্লেক্স আছে যে এটা ওয়েটের ভারে নিচে পড়ে যায়। এতক্ষণ পড়তেছিল না কেন? কারণ এতক্ষণ আপনি জামা পড়েছিলেন, এতক্ষণ আপনার বাইরে একটা আউটার লেয়ার ছিল যেটা এখন নাই, এই জন্য ফল অফ হয়ে যায়। কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তো কোনো আউটার সেল মেমব্রেন নাই, তাহলে সেখানে ডিজলভ কেমনে হবে? আর তাছাড়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল এত মোটা, তাহলে এখানে হাজার হাজার কি আছে, আমার ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স আছে, এবং এত বেশি কমপ্লেক্স আছে যেটা একদম এত বেশি জড়ায় জুড়ে আছে যেটাকে কোনোভাবে আলাদা করা সম্ভব না, এই জন্য এটা আলাদা হয়নি। না না না, অ্যান্টিবায়োটিক দিলেই তো আপনার সবার ক্ষেত্রে এক্সোটক্সিমিয়া হবে না। ওই সকল ক্ষেত্রে হবে যখন আপনার ব্যাকটেরিয়াটা ব্লাডে থাকবে। একটা পেশেন্টের ব্লাডে ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, এবং সে কোনোভাবে সেপ্টিসেমিয়া প্রোডাকশন করছে, কথার কথা মানে প্রলিফারেশন করতেছে। আপনি ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক দিলেন, আপনার অ্যান্টিবায়োটিক কি করলো, ওই ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রয় করে ফেললো। তখন কি হবে, তার ইন্টিগ্রাল পার্ট মানে এন্ডোটক্সিনটা ব্লাডে রয়ে যাবে, ব্লাডে গিয়ে তখন কি করবে, সে এন্ডোটক্সিমিয়া করবে, আলটিমেটলি এন্ডোটক্সিক শক করবে। কিন্তু একটা ব্যাকটেরিয়া আপনার থ্রোটে আছে, সেই তো ব্লাডে যায় নাই, থ্রোটে আছে। ওই সময় আপনি কি করলেন, তাকে ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ দিলেন, তখন সে অ্যান্টিবায়োটিক কি করলো, ওইটাকে ডিস্ট্রয় করে ফেললো। তাহলে এখন যে এন্ডোটক্সিন প্রোডাকশন হয়েছে এটা কি ব্লাডে যেতে পারছে না, সেটা কোথায় রয়ে গেছে, আলটিমেটলি থ্রোটে রয়ে গেছে। এবং আপনার ইমিউন সিস্টেম মানে ম্যাক্রোফেজ গুলো কি করবে, এসে এগুলোকে ইনভলভ করে খেয়ে ফেলবে। না, এক্সোটক্সিন স্ট্রেন চেঞ্জ হয় না, বিকজ প্রোটিন স্ট্রেন চেঞ্জ করে না এই ক্ষেত্রে। হ্যাঁ জি, জি ইয়েস। সব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্যাথোজেনিসিটি সেম হবে না, সব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিমিয়া সেম হবে। আমি আগেই বলেছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে শুধুমাত্র এন্ডোটক্সিনের মাধ্যমেই রোগ তৈরি করে তা না, শুধু এক্সোটক্সিনের মাধ্যমেও করে। আমি কি বলেছি, এক্সোটক্সিন কার থেকে তৈরি হয়, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ বোথ। এক্সোটক্সিন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটা থেকে তৈরি হতে পারে। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এক একজন এক একটা এক্সোটক্সিন প্রোডাকশন করবে। স্ট্রিগেলা যে এক্সোটক্সিন প্রোডাকশন করবে, সালমোনেলা কি একই এক্সোটক্সিন প্রোডাকশন করবে? তাহলে ওদের ওদের রোগ কি সেম হলো না, ডিফারেন্ট হলো। কিন্তু ওরা যদি এন্ডোটক্সিমিয়া করে মানে লিপিড এ দিয়ে রোগ তৈরি করে, তাহলে ওদের রোগের প্যাথোজেনিসিটি সেম হবে। ক্লিয়ার? কোশ্চেন আছে আর কোশ্চেন নাই? নাই। এন্ডোটক্সিন কি রিলিজ হয় সাগর ভাইয়া? এন্ডোটক্সিন তো ইন্টিগ্রাল পার্ট, এন্ডোটক্সিন ইন্টিগ্রাল পার্ট। ক্লিয়ার? সো এন্ডোটক্সিন তো রিলিজ করা যায় না, এন্ডোটক্সিন তখনই তৈরি হবে, তখনই পাবেন যখন ওই ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হয়ে গেছে তখন। এর আগে এই জন্য তো সবার এন্ডোটক্সিন হয় না। কখন হয়? যখন কোনো একটা পেশেন্ট আইসিইউতে থাকে, সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তখন হইতে পারে, এছাড়া হয় না, খুব রেয়ার। যদি ইমিউনোজেনিক অ্যাক্টিভ পারসন এর ক্ষেত্রে এন্ডোটক্সিমিয়া শক প্রডিউস করতে ইউজুয়ালি পারে না, ইউজুয়ালি টাফ, বিকজ আপনি যদি ইমিউনো কম্পোনেন্ট হন, হ্যাঁ, তাহলে আপনার ইমিউন সিস্টেম কি করবে, ওই এক্সোটক্সিন গুলোকে এন্ডোটক্সিন গুলোকে খেয়ে ফেলবে, এনগালফ করে ফেলবে। তাহলে সেক্ষেত্রে তো এন্ডোটক্সিমিয়া হওয়ার কোনো পসিবিলিটি নাই। যদি আপনি ইমিউনো কম্প্রোমাইজড হন তখন হওয়ার চান্স আছে। এই জন্য কি বললাম যে একটা পেশেন্ট যদি আইসিইউতে থাকে তাহলে তার এন্ডোটক্সিন শকের ডেথ হাইয়েস্ট ইন দ্য ইউএসএ, আমেরিকায় ইয়ারলি 2000 পিপল মারা যায় এন্ডোটক্সিক শক ইন দ্য আইসিইউতে। ওকে, ইন কেস অফ দ্য ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট। ইমিউনোলিকে অ্যাক্টিভ থাকলে তো সে তার এন্ডোটক্সিন গুলো ব্লাডে যাওয়ার আগে ইমিউন সিস্টেম কি করবে, আপনার খেয়ে ফেলবে ওগুলোকে। হ্যাঁ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক্সোটক্সিন দিয়ে রোগ তৈরি করা সম্ভব, এন্ডোটক্সিন দিয়ে করা সম্ভব। কিন্তু গ্রাম পজিটিভের ক্ষেত্রে শুধু রোগ তৈরি করে এক্সোটক্সিন, কারণ ওদের এন্ডোটক্সিন থাকে না। এন্ডো এবং এক্সোটক্সিন ছাড়া ব্যাকটেরিয়া ডিজিজ তৈরি করতে পারে না। ব্যাকটেরিয়া আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে, সেক্ষেত্রে কি হতে পারে, আপনার ইনফ্ল্যামেশন হতে পারে, বাট ডিজিজ হবে না, মানে স্পেসিফিক কোনো ডিজিজ হবে না। যেমন ডিপথেরিয়া টক্সিন তৈরি করে, মায়োকার্ডাইটিস করে, কিন্তু ডিপথেরিয়া যদি এক্সোটক্সিন প্রোডাকশন না করে তাহলে কিন্তু মায়োকার্ডাইটিস হবে না, লোকাল ইনফ্ল্যামেশন হতে পারে। লোকাল ইনফ্ল্যামেশন কার জন্য হয়, ব্যাকটেরিয়ার জন্য হয় নাকি আপনার ইমিউন সিস্টেমের জন্য হয়? আপনার ইমিউন সিস্টেমের জন্য হয়।
আপনার ইমিউন সিস্টেমে এক্সেসিভ অ্যাগ্রিগেশনের জন্য হয়। ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ।